সামনে আমার ভালোবাসা এক মেয়ের সাথে গভীর চুম্বনে লিপ্ত আছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। তারা যে আমাকে দেখিয়ে এই চুমুর প্রতিভা প্রদর্শন করছে। আমার সামনে যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত আছে তারা হলো আমার প্রাক্তন স্বামীর, এবং তার সাথে যে মেয়েটি এই সাদৃশ্যের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে তা হলো আমার কলেজার টুকরা বান্ধবী মিথিলা। আশ্চর্য লাগছে তাই না? তাহলে আমার কথাই ভাবেন, আমার কেমন লেগেছে? তারা আমার সামনে এইভাবে নিজেকে জড়িয়ে ধরে এইভাবে উজাড় করে ভালোবাসে। একেবারে আমি ইসরাতুল ইসলাম রাহি, অনার্স প্রথম বর্ষে পড়ছি সাইকোলজি নিয়ে। আমার বয়স 19। আমি আমার বাবার একমাত্র পুতুল। আমার বাবার নাম রুবেল ইসলাম। মাকে জ্ঞান হবার পরে পাইনি। বাবার কাছ থেকে শুনেছি মার খুব বড় অসুখ হবার কারণে মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু আমার বাবা আমাকে রেখে বিয়েও করেননি দ্বিতীয়বার। আমাকে মানুষ করার জন্য উনি সব সময় আমার কথাকে প্রাধান্য দিতেন, যা চাইতাম চোখের সামনে এনে দিতেন। কিন্তু আল্লাহরই ছিলাম না কখনোই। আমার বাবা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। আমার বাবা আমার চোখ মুখ পড়ে বুঝে নেয় আমি কি চাই। যে আমার সামনে চুমু দেখাতে ব্যস্ত সে আমার প্রেমিক। ওহো দুঃখিত, আমার প্রাক্তন। আমার সাথে তার 3 বছরের সম্পর্ক। সেই এসএসসির পর থেকে এই রিলেশনে ছিলাম। আমার মনে হতো দুনিয়াতে আমাকে সবচেয়ে যদি কেউ ভালো বুঝে তা হলো সামির আর আমার বান্ধবী মিথিলা। কিন্তু তারাও যে একে অপরকে এত ভালোভাবে আমার জানা ছিল না। তো কেমন লাগলো আমাদের একসাথে দেখতে? নিশ্চয়ই খুব মানিয়েছে তাই না? সামির এই কথা বলে মিথিলার ঠোঁটে আরেকবার শব্দ করে চুমু খেলো। আউচ বেবি, ধৈর্য ধরো। এখন আমার বেস্ট ফ্রেন্ড, ওহ তোমার এক্স দাঁড়িয়ে আছে, তাকে সান্ত্বনা দাও। মিথিলা রাহিকে খোঁটা মেরে বলল। শুনো, তোমাকে 3 বছর ধরে বেঁধে আনার চেষ্টায় ছিলাম, কিন্তু তুমি ইমোশনাল ফুলের মতো আমার এই কামনাকে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছ। তুমি যা দিতে পারো নাই তা আমাকে মিথিলা দিয়েছে। দেখেছো কে বলবে এই তোমার কলিজার টুকরা বান্ধবী? সামির অট্ট হাসিতে ফেটে পড়ল। সামির আজকে আমাকে এখানে ডেকেছে বিয়ের প্রপোজাল দিবে এই জন্য। আমিও খুশি হয়ে নাচতে নাচতে চলে এসেছি। কিন্তু আগে থেকেই তারা প্রি প্ল্যান করে আমার চোখে আঙুল দিয়ে ফুটিয়ে দিল যে আমি সত্যি ইমোশনাল ফুল একটা। সামির হাঁটু গেড়ে মিথিলাকে বিয়ের জন্য প্রপোজ করলো। রাহি চলে যেতে লাগলে মিথিলা তাকে আটকে দাঁড়ালো। বেস্ট ফ্রেন্ড তার এক্সের থেকে বিয়ের প্রপোজাল পাচ্ছে, সে কিনা তা না দেখে চলে যাচ্ছে। নট ফেয়ার বলে আমার হাত শক্ত করে চেপে ধরে তাদের প্রপোজাল দেখালো। সামির মিথিলাকে আংটি পরিয়ে আবারও তাদের চুমুতে ব্যস্ত হয়ে পড়ল। রাহির মনে হচ্ছে পা চলছে না। কোনো মতে রিক্সা নিয়ে বাড়ি আসলো সে। চাবি দিয়ে ভেতরে ঢুকে কান্নায় ফেটে পড়ল সে। বুকের বাঁ পাশটায় যে ভীষণভাবে চিনচিন ব্যথা করছে। কি হবে এটার? রাতের বেলা আজকে রাতের খাবার খেতে আসে নাই রাহি। রুবেলা সাহেব চিন্তায় পড়ে গেছেন। তার হাসি খুশি থাকা মেয়ে এমন মিটিয়ে গেছে কেন? অনেকক্ষণ নিজের ঘরে পায়চারি করে রুবেল সাহেব থাকতে না পেরে রাহির ঘরে গেল। রাহি তখন বেডের নিচে বসে দুহাত ভাঁজ করে ডুকরে কেঁদে উঠছে। সে যে কাঁদতে কাঁদতে কেঁপে উঠছে রুবেল বুঝতে পারল। তার বুকটাও কেমন চিনচিনে ব্যথা উঠে গেছে। দ্রুত পায়ে মেয়ের কাছে আসলো তিনি। কি হয়েছে আমার মায়ের? বল বাবাকে। কেউ কিছু বলেছে? কি লাগবে বল। রুবেল অস্থির হয়ে জিজ্ঞেস করছে। রাহি কিছু বলছে না, শুধু রুবেলকে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। মেঝেতে বসা অবস্থায় রুবেল মেয়েকে জড়িয়ে ধরল। রাহি কিছু বলছে না, শুধু একধারে কেঁদেই চলে যাচ্ছে। বাবা আমি শহরে থাকবো না, প্লিজ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এখানে থাকলে মরে যাব, প্লিজ বাবা। রাহি তার বাবাকে ধরে কাঁদতে কাঁদতে বলল। যাবো মা, আমি 7 দিনের মধ্যে আমার বদলির ব্যবস্থা করছি, চিন্তা করিস না তুই। একদমই রুবেল রাহিকে এসব বলে সান্ত্বনা দিতে লাগলো। রাহি অনেক বড় ধাক্কা খেয়েছে, নয়তো কখনো এই শহর ছাড়া নাম নিত না। তার মেয়ে যা চাইছে তাই দিবেন উনি।
7 দিন পর বাবা ঠিক বদলি নিয়ে চলে গেলেন উনি সিলেটে। সিলেটে একটা ফুপি আছে আমাদের, ওনাদের বাসার নিচতলাতে আমি এবং বাবা উঠলাম। বাবা মেয়ের মতো নিজেদের সংসার সাজালাম। 1 বছর পর জানলার গ্রিল ধরে আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে মেঘের খেলা চলে, বিদ্যুৎ চমকায়, কিন্তু আমার মনে যে 1 বছর আগে তুফানটা চলেছিল সেটা এখনো বইছে। সামির আর মিথিলা আমার সাথে যা করেছে আমি কখনো ভুলতে পারবো না, আর না পারবো মাফ করতে। এই 1টা বছরে আমিকে অনেক চেঞ্জ করেছি। চঞ্চল স্বভাব থেকে লক্ষ্মী শান্ত মেয়েতে পরিণত হয়েছে। বাস্তবতাকে মানতে শিখেছি, রান্না করা শিখেছি, পড়াশোনাতে মনোযোগ দেওয়া শিখেছি। কিন্তু এই চেঞ্জ হওয়া আমিটাকে বাবা যে মনে মনে মেনে নিতে না পেরে মনে মনে কষ্ট পায় আমি জানি। কিন্তু কি, আমার যে আর পুতুল পুতুল খেলতে ভালো লাগে না। প্রতিদিন গ্রিল ধরে নিজের শোক রাস্তার মানুষকে দেখানো কি তোর প্রত্যেক দিনের কাজ? ছেলেটি বলে উঠল। রাহি নখ কাটছিল, নেল কাটার দিয়ে চোখ তুলে দেখলো প্রান্ত ভাইয়া, ফুপির ছেলে। উনি পড়াশোনা কমপ্লিট করে একটা কোম্পানিতে ভালো পজিশনে আছেন। উনি প্রায় আমাকে এইটা সেইটা নিয়ে তুই তুকারি মেজাজ দেখায়। আমি ওনার কথাতে মুখ তুলে তাকিয়ে সেখান থেকে উঠে নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলাম। কত বড় সাহস তোর, আমার মুখের ওপর দরজা লাগাস? দাঁড়া, আজকে মামু আসুক শুধু। মামুর লাই পেয়ে পেয়ে একদম উড়তে শিখে গেছিস। প্রান্ত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো অফিসের টাই খুলতে। আমরা যেহেতু ফুপির বাড়ির নিচ তলায় ভাড়া নিয়ে আছি, তাই আমাদের বাড়ির দরজার সামনে আমার হাতের নখগুলো কাটছিলাম নেল কাটার দিয়ে। আর ওনার অফিস থেকে আগমন, অফিস থেকে বাড়ির ভেতরে না ঢুকে আমার সাথে তার পকপক করতে হলো। প্রান্ত নিজের ঘরে বসে নিজের অফিস ব্যাগ ছুঁড়ে মারল বিছানাতে। জুতা, টাই, কোট এইভাবে চারিদিকে ছিটিয়ে ফেলছে। মেজাজ গরম হয়ে আছে তার। রাহি প্রায় তার সাথে এরকম করে। সে যদি কোনো কথা বলে তাকে পিঠ দেখিয়ে ধুমধাম করে ঘরে ঢুকে যাবে। কেন সে বাঘ না ভাল্লুক? আর ওর মুখে প্রান্ত যদি বোম মেরেও দেয় তারপরেও তার মুখ দিয়ে কথা ফুটবে না। সব সময় এমন পেতাত্তার মতো গ্রিল ধরে আকাশের দিকে চেয়ে থাকবে, আর জিজ্ঞেস করলে মুখে তালা লেগে যায়। ডিসগাস্টিং। প্রান্ত চিল দিয়ে বলে কফির মগ ফেলে রেখে চলে গেল। রেহেনা, রাহির ফুপি, দৌড়ে উপরে আসলেন। দেখলেন ছেলের রাগ। বেচারা কফির উপর তুলেছে। তিনি বুঝতে পারছেন না এমন রকচটা ছেলের কপালে কোন বাড়ির মেয়ে তাকে তার ছেলের বউ করতে দেবে। বুয়া ডেকে পরিষ্কার করিয়ে নিল প্রান্তর রুমটা। প্রান্ত গোসল সেরে ডাইনিংয়ে খেতে আসলে মাথার চুল এখনো ভেজা। এই ছেলের এই এক অভ্যাস, মাথার চুল না মুছেই ট্রাউজার আর টি শার্ট পরেই বের হয়ে আসবে। চেয়ার টেনে ধপ করে বসে বলল। রেহেনাও আসলো তার হাতে খাবার নিয়ে। মাথা মোছা কখন শিখবি? রেহেনা জিজ্ঞেস করলো। আমাকে শেখানোর আগে তোমার ওই নবাবজাদি ভাগ্নিকে বলে আসো রাত বিরাতে এলোকেশী কন্যা হয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে শোক পালন না করতে। প্রান্ত এক নিঃশ্বাসে রেগে হড়বড় করে বলে দিল। রেহেনা বুঝলো প্রান্ত আজ আবারও রাহের উপর রেগে আছে। সে তার ছেলেকে বোঝাতে পারে না ওই ঘরে যা পারুক তা করুক, এইসব বিষয়ে নাক গলাবে কেন? কিন্তু প্রান্ত রকচটা স্বভাবের জন্য কিছু বলতে পারে না। রাহি চুল খোপা করে ফুপির জন্য ক্ষীর নিয়ে আসলো। ক্ষীর তার বাবার খুব পছন্দ। যখনই সে ভালো কিছু বানায় তার ফুপির জন্য সে নিয়ে আসে। দরজাতে দাঁড়িয়ে ক্ষীরের বাটি নিয়ে প্রান্তর বলা সমস্ত কথা শুনেছে সে। এখনও স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ডাকবে সে সুযোগটাও এসে পায়নি। রেহেনা পেছন ফিরে রাহিকে দেখে চমকে গেল। অপ্রস্তুত বোধ করছে রাহির সামনে। সব শুনে ভাগ্নি যদি কষ্ট পায়। আরে রাহি মাঝে কখন এলি, আর হাতে কি? রাহেলা আমতা আমতা সুরে রাহির কাছে এগোলো। প্রান্ত তখন খাওয়া বন্ধ করে দিল তার মার মুখ থেকে রাহি নামটা শুনে। রাহিকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গেল সে। পারমিশন নিয়ে যে ঘরে আসতে এই শিক্ষাটাও পাস নাই? আজীবন শোক পালন করার শিক্ষা পেয়ে গেছিস তুই? প্রান্ত বলল। ফুফি,
আমি বাবার জন্য তার ফেভারিট ক্ষীর রান্না করেছিলাম, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। এখন আসি আমি। রাহি প্রান্তের কথাগুলো শুনে কিছু না বলে রেহেনাকে ক্ষীরের বাটি দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রান্ত রাহির ইগনোর কখনো মেনে নিতে পারে না। এখনো অ্যাভয়েডনেস দেখে সে চেতে যে কথাগুলো বলল। আহা প্রান্ত, তুই চুপ করবি? এইবার রেহেনা বিরক্তির সুরে বলল, কেন কেন আমি চুপ করব? আমি কি কারোর মতো বোবা নাকি যে সবসময় নিজের শখ পালন করতে থাকবো? প্রান্ত বাহির দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাহি পেছনে ফিরে এসে আস্তে ধীরে একটু করে প্রান্তর কাছে আসলো। রাহির এমন তার সামনে আসা প্রান্তকে ভরকে দিলেও সে নর্মাল থাকলো। প্রান্ত ভাইয়া, খুব গরম পড়েছে তাই না? আমি জানি আপনাদের স্যামসাং নতুন ফ্রিজ কিনেছেন, সেখানে নিশ্চয়ই ফুফি আপনার মতো রকচটা মানুষের জন্য ঠান্ডা পানি রেখেছে। সেটা খেয়ে মাথার মধ্যে যে আগুনের গ্লাব খুলে বসে আছেন না, পানি খেয়ে তা ঠান্ডা হয়ে যাবে। আমার শোক সভার দেখার দায়িত্ব আর নিয়েন না প্রান্ত ভাই। অনেক তো অ্যাসিস্ট্যান্টগিরি করলেন, আমার তো টাকা নাই যে আপনাকে বিনা বেতনে পুষবো। রাহি এক নাগারে কথাগুলো বলে রেহেনার ডাইনিং ছেড়ে বেরিয়ে গেল। প্রান্ত এদিকে শখে চলে গেছে, কারণ রাহির আশা এখানে 1 বছরের বেশি হয়ে গেলে সে প্রান্তকে দু চোখ তুলে দেখেনি। আর এতগুলো কথা বলে চলে গেল। রাগে প্রান্তর কান গরম হয়ে আসছে। দেখছো মা, তোমার ভাগ্নে কি পরিমাণ বেয়াদব, বড়দের মুখে মুখে জবাব দেয়। প্রান্ত রাগে গজরাতে গজরাতে ডাইনিং ত্যাগ করলো। রেহিনা বেগম অবশ্য অনেক খুশি হয়েছেন মনে মনে যে আজকে তার রকচটা ছেলেকে রাহি একদম মোক্ষম জবাব দিয়েছে। তিনিও খেতে বসে গেলেন, তার প্রেশারের ওষুধ নিতে হবে যে। রাহি নিজের রুমে এসে তার বাবাকে কল দিল যে তিনি কতদূর অবধি পৌঁছালো। 15 মিনিটের মাঝে আসবে তার বাবা তাকে জানালো। রাহি নিজের ঘরে ওয়ার্ড্রোব গোছাতে তার হাতে মেরুন কালারের জামা হাতে পড়ল। জামা হাতে নিয়ে তার অতীতের একটা অংশে উকি দিল। ফ্ল্যাশব্যাক। মেরুন কালারের জামা বানিয়েছে রাহি। রাহির ফর্সা শরীরে অনেক মানিয়েছে। তার বাবা এনে দিয়েছে নিউ মার্কেট থেকে। ওনার যখন যা পছন্দ হয় তাই নিয়ে আসে মেয়ের জন্য। রাহি নতুন কিছুই যাই কিনুক না কেন মিথিলাকে জানাতে ভোলে না। তাই সে তাৎক্ষণিকভাবে মিথিলাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তার বাবা তার জন্য নতুন জামা এনেছে। এই নিয়ে টুকটাক অনেক কথা বলল। রাহি পরের দিন সেই নতুন জামা পরে কলেজে গেল। সেখানে গিয়ে দেখলো সামির মিথিলার সাথে কথা বলছে। তার পরনেও মেরুন কালারের জামা। তোমরা এখানে? রাহি জিজ্ঞেস করলো অবাক হয়ে। মানে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তখন দেখি মিথিলা তোমার জন্য অপেক্ষা করছে, তাই আমিও তোমার জন্য অপেক্ষা করছি। সামির অপ্রস্তুতভাবে জবাব দিল। মিথিলার মুখের রং উড়ে গেছে রাহিকে দেখে। একে তো রাহিকে তার থেকে বেশি সুন্দর লাগছে মেকআপ ছাড়াও রাহি পরি, অথচ সে এত সুন্দর করে সেজে এসেও রাহির মতো সুন্দর লাগছে না। তোমরা আমাকে কত ভালোবাসো। রাহি খুশি হয়ে বলল। এদিকে সামির আর মিথিলার ও বুকের উপর থেকে মনে হচ্ছে ভয় কেটে গেল। সামির সাইডে রাহি, মাঝে আর তার পাশে মিথিলা। 3 জন মিলে একসাথে হাঁটছে। সামিরের পাশে রাহিকে দেখে মিথিলা চোখ মুখ কেমন বিশ্রী করে আছে। তখনই রাহির অগোচরে সামির পেছন দিক থেকে মিথিলার হাত ধরে। রাহি এদিকে আপন মনে টুকিটাকি কথা বলে হাঁটে। বর্তমান ঘড়ির কাঁটার আওয়াজে তার পুরনো স্মৃতি থেকে ফেরত আসলো। সেদিনও বুঝতে পারিনি তার উপস্থিতিতে তার অগোচরে তাদের প্রেম চলছিল। কলসের পানির মতো পরিপূর্ণ হতে চেয়েছিলাম, সেখানে তারা আমাকে শূন্যতার গহ্বরে ফেলে দিয়েছে। প্রান্ত তার মায়ের ঘরে শুয়ে বিছানায় মোবাইল টিপছে আর রেহেনা টিভি দেখছে। ওই সময় রেহেনার ফোনে কল আসে। রেহেনা ফোনটা দেখে ঠোঁটের কোণে হাসিটা আর একটু টেনে ধরল। ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোন রিসিভ করলো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? রেহেনা জিজ্ঞেস করলো। হ্যাঁ,
আমরা ভালো আছি। তা আমার ননদ রিনি কই? নাকি তোমাকে দিয়েই সব বলাচ্ছে? রেহিনা বলল, কেমন আছিস তুই? ভাবিকে ভুলে গেছিস? রেহিনা অভিমানী সুরে বলল। এই নিয়ে রেহেনা আর তার ননদ রেজিয়া নানান কথায় মেতে থাকলো গল্প করতে। এদিকে প্রান্ত ভ্রুকুচকে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তার মায়ের হুঁশ থাকে না। সে আবারও তার ফোনে ক্যান্ডি ক্রাশ খেলতে ব্যস্ত হয়ে গেল। আধ ঘন্টা কথা বলার পর রেহেনা ফোন কাটলো। প্রান্ত ফোন রেখে উঠে বসলো নিজের জায়গাতে। ফুপি ফোন করেছিল? প্রান্ত জিজ্ঞেস করলো। তোর ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই 10 দিন আগে থেকেই দাওয়াত দিল। রেহেনা জানালো প্রান্তকে। 10 দিন? এত আগে যে কি হবে? আর রাসনার বিয়ে এত আগে ঠিক কিভাবে? প্রান্ত অবাক হয়ে বলল। আরে রোশনার বিয়ে কেন ঠিক হবে? তার আগে তোর বড় বোন রাসিমের বিয়ে তো দিতে হবে। রাসিমের বিয়ে ঠিক হয়েছে। প্রান্তর মাথায় কাটটা মেরে বলল রেহেনা। আউস, তাই বলে? কিন্তু 10 দিন আগে ছুটি নেওয়া একদমই পসিবল না। 7 দিন আগে নিতে পারবো কিনা তাও জানি না। প্রান্ত মাথার চুল ঠিক করতে করতে বলল, সে আমি জানি না, আমি আর রাহি চলে যাব আগে। রেহিনা বলল। ওয়েট আ সেকেন্ড, রাহি? ও কি জন্য যাবে? ওই কি আমাদের ফ্যামিলির কেউ? প্রান্ত মুখ ঘুরিয়ে বলল, তোর কেউ না লাগুক রাহি, আমার একমাত্র ভাতিজি, আর ওরে নিয়ে আমার কোথাও ঘোরাও হয়নি। মামারা মেয়ে সারাদিন মন মরা হয়ে পড়ে থাকে, ঘুরিয়ে আসবো ভাইকে বলে। রেহেনা বলল। মা মরা মেয়ে রাহির কথা শুনতে বুকটা ধুপ করে উঠল প্রান্তের। আচ্ছা যেও, আমি এতদিন আগে ছুটি নিতে পারবো না। বিয়ের 2 থেকে 3 দিন আগে গেলেই হলো। প্রান্ত বলল, ভুলেও না, বিয়ের 5 দিন আগে যাব আমি। আমার একমাত্র ননদের বাচ্চার বিয়ে। তুই না যাস, আমি আর রাহি চলে যাব ট্রেনে করে। রেহেনা দাঁড়িয়ে বলল, যার বিয়ে তার ধুম নাই, পাড়াপড়শির চোখে ঘুম নাই। প্রান্ত বিড়বিড় করে বলে বেরিয়ে পড়ল। রেহেনা গেল রাহিদের বাসায়, যে দেখলো বাবা মেয়ে একসাথে খেতে বসেছে। রাহি উঠে যেতে গেলে রেহেনা তার নিষেধ করে নিচে যেয়ে ওখানে বসে বলল। রাহি ভাত খোলার জন্য প্লেট নিলে রেহেনা জানালো সে খেয়ে এসেছে। কোনো মতে গ্লাসে পানি ঢাললো রেহেনা। রুবেলকে রেহেনা তার ননদের বিয়ের আর বাকি পারিপার্শ্বিক বিভিন্ন কথা জানালো। ভাই, আমি রাহিকে নিয়ে যেতে চাচ্ছি। আসলে এখানে আসার পর ও ভার্সিটি ছাড়া কোথাও যায় না, আর আমিও যাই না কোথাও। যে সাথে করে নিয়ে যাব, সারাদিন একলা গোমট মেরে বসে থাকে ঘরে। রেহেনা জানালো, যেতে চাস আম্মা? কয়টা দিন ঘুরে আসো। আমার ট্রেনিং পড়েছে ঢাকায়, নয়তো আমি আসতাম তোমাদের সাথে। তোমাকে এখানে একা রেখে যেতে আমার সংকোচ লাগছিল। রুবেল রাহিকে জিজ্ঞেস করলো। রাহি তার বাবাকে ছেড়ে কখনো কোনোদিন একটা দিন কাটায়নি। তার ফুপিকে না করতেও পারছে না। তার জন্য বাবা তার অনেক কষ্ট পেয়েছে। না, তার জন্য বাবাকে আর কষ্ট পেতে দেবে না। তার বাবা যা চাইবে তাই হবে। আচ্ছা বাবা, তুমি যা বলবা তাই। রাহি নিচু শব্দে জানালো, তোর যদি মন না চায় যাস না, তোর প্রায়োরিটি আগে আমার কাছে। না বাবা, ঘুরে আসি। ঘরে সারাদিন একা একা থাকা হয়, তাই ফুফি তো আছেই সাথে। রাহি জানালো, তাহলে তো হয়েই গেল। তুই প্যাকিং শুরু করে দে, কাল না হয় মা মেয়ে মিলে শপিংয়ে যেয়ে জামা কিনে আসবো। রেহেনা দাঁড়িয়ে বলল, না ফুফি, বাবা আমাকে এমনিতে অনেক জামা কিনে দেয়। রাহি বলল। রেহেনা রাহির মাথায় মুচকি হেসে হাত বুলিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বেশ কয়েকদিন পর। হ্যাঁ রাহি, কই তুই? তোর ফুফি আর নিচে ওয়েট করছে, মা জলদি আয়। রুবেল চিল্লিয়ে ডাকছে রাহিকে। রাহি এদিকে নার্ভাস ফিল করছে। অনেকদিন পর কোথাও বের হচ্ছে তার বাবাকে ছাড়া। যথাসম্ভব নিজেকে পরিপাটি করে নিল। ফুপি এমনিতেও পরের দিন জোর করে শপিংয়ে গিয়ে কয়েকটি জামা আর জুতা কিনে দিয়েছিল। আবার বাবাও কিনে নিয়ে আসছে।
বাবা মার টেস্ট বোঝে, তাই জামাগুলো পছন্দ হয়েছে। কিন্তু ফুপি বেশি ভারী কাজওয়ালা জামা কিনে দিয়েছে, সাথে শাড়িও। খেয়ার করা সবগুলো প্যাকেট করে নিয়েছে। রাহি ব্যাগ নিয়ে বের হলে রুবেল তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে নিল। বাবা মেয়ে মিলে দুজনে একসাথে নামলো। মেয়ে মানুষের সাজে এত বেশি কেন সময় লাগে আজ বুঝলাম। গরম লাগে মা, ওরে নিয়ে যাওয়া কি খুব জরুরি? প্রান্ত রেগে ওর মাকে বলল। তখনই রুবেল আর রাহি উপস্থিত। প্রান্তকে কিছু বলতে যাবে, রেহেনা তার আগেই তাদের দেখে তিনি প্রান্তকে দাঁত কটমট করে ইশারায় চুপ করতে বললেন। মাশাল্লাহ, আমার পরিমাপ। রেহেনা এগিয়ে এসে রাহির থুতনি ধরে চুমু দিল। রাহির দিকে তাকিয়ে প্রান্তর বুকের উপর দিয়ে হালকা হিম শীতল বাতাস বয়ে গেল। রাহির পরনে ছিল সাদা জামা, চুল খোপা করে মাথায় ওড়না, চোখ ভর্তি কাজল ছাড়া আর কোনো সাজগোজ নেই। গালের বাম পাশে পক্সের দাগটা একদম হাইলাইটারের মতো চকচক করছে। তার ডান পাশের কালো কুচকুচে তিলটাও মনে হচ্ছে উকি মারছে। হালকা চকলেট কালার ঠোঁটটা মনে হচ্ছে শুকনো মরুভূমি। একটু পরপর ঠোঁটটাকে ভিজিয়ে নিচ্ছে রাহি। এইটা দেখে প্রান্ত চোখ সরিয়ে নিল। প্রান্তকেও কম লাগছে না। পরনে ক্রিম কালার পাঞ্জাবি আর পায়জামা, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি, চোখের কালো মণি সূর্যের আলোতে মনে হচ্ছে চিকচিক করছে। রেহেনা তাড়া দিল সবাইকে গাড়িতে ওঠার জন্য, না হলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ওইদিকে গ্রামের দিক, ডাকাতের আশঙ্কা বেশি। রুবেল রাহির মাথায় চুমু দিয়ে গাড়িতে উঠল। রাহিও বাবাকে একবার চাপটে ধরল। আমাকে ছাড়াও কখনো থাকেনি, প্লিজ একটু খেয়াল রাখিস আমার পুতুলের। জানি না ও কি জন্য এত চেঞ্জ আর এত টেন্স থাকে। আশা করি এই ভ্রমণে তার সব গ্লানি মুছে যাবে। রুবেল রেহেনাকে বলল। চিন্তা করিও না ভাই, আমি ওর মাই, আমার মেয়ের যত্ন নিব। ফি আমানিল্লাহ। রেহেনা বলে গাড়িতে উঠে পড়ল। রুবেল ও সবাইকে বিদায় দিয়ে নিজের যাওয়ার টিকিট কাটতে লাগলো। গাড়ি চলছে আপন গতিতে। প্রান্ত সামনে, তার পাশে রেহেনা, পেছনে একা রাহি বসে আছে। গাড়ির জানালা খুলে শেষ যখন তার শহর ছেড়েছিল, তখন রাহি বাস থেকে দেখেছিল সামির আর মিথিলাকে বাইকে উঠে ঘোরাঘুরি করতে। তারা অনেক হাসাহাসি করছিল। তাদের দেখে রাহির মুখটা ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। বাবার সাথে থাকায় চিল্লিয়ে কাঁদতে পারিনি। নিঃশব্দে ডুকরে কেঁদে উঠেছিল। ভেতর ভেতর তাকে ভেঙে গুড়িয়ে ফেলেছিল। তাদের সেদিনের চুমুর দৃশ্য মনে পড়লেই বুকটা ধক করে ওঠে। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু স্মৃতি রেখে যায় অনেক। স্মৃতিগুলো যা পোড়ায় অনেক। বুকের বাপাসটা কেমন অসহ্য চিনচিন ব্যথা করে। যদি এই ব্যথা মরণ নিয়ে নিত তাও হতো। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। রাহি চোখের জলের কোনাটা মুছে বাহিরের দিকে তাকালো। প্রান্ত অনেকক্ষণ যাবৎ দেখছে রাহি জানালার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখে তার অনেক কথা, কিন্তু মুখে নেই। এখানেও এসে জানালা খুলে শোক পালন করা যাবে না, বলে দিও তোমার ভাতিজিকে মা। প্রান্ত চোখ মুখ শক্ত করে বলল রেহেনাকে। ফুফি, আমি একটু ঘুমাবো, বাড়তি নয়েজ যেন না হয়। এই বলে রাহি চোখ বন্ধ করলো। প্রান্ত রাহির এমন কথা শুনে নিজের কান লাল করে ফেলল। কিছু বলতে যাবে তার আগে রেহেনা প্রান্তর হাত চেপে ধরে যেন কিছু না বলে। ঘন্টাখানেক হয়ে গেল গাড়ি ছাড়া তাদের। রেহেনা ভাবলো মাঝ রাস্তায় কিছু খেয়ে নেওয়া ভালো। উনি আবার ভাত আর মুরগি করে নিয়ে এসেছেন সাথে। প্রান্ত, সাইডে গাড়ি থামা, খেয়ে নে। রেহেনা বলল। তুমি খাবার এনেছো আগে বলবে না? আমি কখন থেকে গাড়ি চালাচ্ছি, খিদে পেট চৌচৌ করছে। প্রান্ত গাড়ি থামিয়ে বলল। রাহিমা, ওঠ, খেয়ে নে, রাস্তায় এখন অনেক বাকি। রেহেনা পেছন ফিরে রাহিকে ডাকলো। না ফুফি, খেলে বমি কন্ট্রোল আর হবে না। এমনিতে বদ্ধ কিছুতে জার্নি করলে আমার অনেক বমি হয়, আর আশা থেকে আজ আসার সময় বমির ট্যাবলেট খেয়ে বের হয়েছি। তারপরেও এখন কেমন লাগতেছে,
এখন যদি সে খায় কোনো কিছু, বমি করে ভাসিয়ে দেবে গাড়ি। রাহি চোখ বন্ধ করে জানালো, না মা, দিও না খেতে, আমার সাধের গাড়িতে বমি করে নষ্ট করে ফেলবে। প্রান্ত দ্রুতভাবে বলল, এই চুপ, বেশি বকিস না। রেহেনা এক ধমক দিয়ে দিল প্রান্তকে। ফুফি, আমি সত্যিই খাবো না। আমার জার্নিতে খেলে খুব প্রবলেম হয়, তোমরা খাও। রাহি কথাগুলো বলে আবারও চোখ বন্ধ করে নিল। রেহেনা আর কি করবে, প্রান্তকে নিয়ে খেয়ে নিল। গাড়ি এক সাইডে করে মিনিট 20 পর গাড়ি আবারও চলছে আপন গতিতে। প্রান্ত আর চোখে মাঝে মধ্যে রাহির দিকে তাকাচ্ছে। হালকা সূর্যস্তরের আলোতে রাহির হলদেটে ফর্সা গাল কেমন চকচক করছে। প্রান্ত, ভুলে যাস না সে তোর কাজিন হয়। আর এরকম বোরিং মেয়ের দিকে ভুলেও নজর দিস না, যে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। চোখ ফিরা, চোখ ফিরা। আর তোর আর ওর সম্পর্ক দা কুমড়োর থেকে খারাপ। কিন্তু ও এত সুন্দর কেন? প্রান্ত আপন মনে বিড়বিড় করছে। ঘন্টা 3 পর তারা পৌশালীপুর গ্রামে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। গাড়িটা কোনো রকম পার্ক করে প্রান্ত নেমে আসলো। রাহি নিজের ব্যাগ নিজে ধরে আছে। প্রান্ত ওঠানোর আগেই সে নিজে উঠিয়ে চলে আসে। অলওয়েজ একরোখা। প্রান্ত তার মায়ের ব্যাগ নিয়ে সামনে হাঁটা দিল। রেহেনা আর রাহি একসাথে হাঁটছে। চারপাশে দেখে কিছু লোক দেখে মনে হলো কাজ থেকে বাড়িতে ফিরছে তারা। কলিং বেল বাজাতে একটা 18 বছর বয়সী এক মেয়ে দরজা খুলল। দরজা খুলেই একটা চাপা চিৎকার। প্রান্ত, তুমি? মেয়েটি বলল। পেছনে যে রেহেনা আর রাহি আছে, বেচারি মনে হয় দেখেনি। প্রান্ত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রাসনা, প্লিজ সাইড হ, আমি অনেক ক্লান্ত। মেয়েটিকে সাইড করে প্রান্ত হন হন করে ভেতরে চলে গেল। রেহেনা ফুপিকে সালাম দিল মেয়েটি, তারপর রাহির দিকে এক নজর তাকালো। নজরের পর্ব শেষ হলে তার রেহেনা ফুপিকে নিয়ে সে ভেতরে গেল। রাহি ভেতরে ঢুকে দেখলো গ্রামের বাড়ি হলো, বাড়ির ভেতর সাজসজ্জায় ভরপুর। হয়তো এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। আস্তে আস্তে গুটি কয়েক পায়ে সে ভেতরে প্রবেশ করছে। সে দেখলো রেহেনা ফুপির মতো এক মহিলা এসে ফুপিকে সালাম দিল। কথার ধরন দেখে যা মনে হলো উনি ফুপির ননদ। কেমন আছো রাহিমা? রিজিয়া জিজ্ঞেস করলো। এইভাবে নানান কুশলাদি আদায় হতে লাগলো দুই ফ্যামিলির। আর প্রান্ত ভাইয়া সোফায় চিত হয়ে শুয়ে পড়েছে। রাহি এক নজর তাকিয়ে আবারও তাদের কথার মাঝে নিজেকে গুটিয়ে নিল। রাহিকে দেওয়া হলো একটা ঘর, সেখানে বাড়ির কর্নারে আছে। মোটামুটি ঘরটা পরিপাটি। রাহি ব্যাগ থেকে নিজের হলুদ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হতে চলল। রাহি যখন ফ্রেশ হয়ে বের হয়ে আসলো তখন দেখলো ঘরে আতরের সুবাস মন মাতানো। ঘরে হুট করে আতরের সুবাস। রাহি ঘর থেকে বের হয়ে গেল। অন্যের বাড়ি, বেশি কিছু ভেবে কি হবে। ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে গেল সে। রাস্তা গুলিয়ে ফেলেছিল সে। ভাগ্যিস সামনে প্রান্ত ফোনে কথা বলছিল, ওর পিছু পিছু সে এসেছে। ডাইনিংয়ে বসে সবাই যে যার মতো খাচ্ছিল। খাবারের আইটেমও অনেক। বাড়ির লোকের কথা শুনে মনে হলো কালকে থেকে মেহমান আসা শুরু হবে। ঘর ভর্তি মানুষে গিজগিজ করবে। তোমার ভাতিজিকে বলে দিও এলোকেশী কন্যা সেজে এখানে এসেও যেন শোক পালন না করে জানালার কাছে বসে। প্রান্ত তার মাকে বলল। চুপ তুই। রেহেনা বলল ফিসফিস করে। রাহি সব শুনতে পেয়েছে, কিছুই বলল না। এই লোক যে তাকে দেখতে পায় না সেটা তার কাছে অজানা না, তাই তার বলা কথাগুলো গায়ে মাখিয়ে লাভ নেই। সেদিনের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে চলে গিয়েছিল। রাহিও নিজের রুমে যেয়ে বিছানায় যেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। নতুন জায়গাতে ঘুম আসতে দেরি হচ্ছিল তার। ঘন্টা 2 মাঝে সে ঘুমিয়ে গেছে। সকাল 8টায় রাহির ঘুম ভাঙল বাবার কলে। এতক্ষণ ঘুমিয়েছে সে ভাবতে মাথা চক্কর দিচ্ছে। বাবার সাথে টুকিটাকি কথা সেরে ফ্রেশ হয়ে নিল। রাতের জামা চেঞ্জ করে সাদা জামা পরে নিল। ধুতি পায়জামা সালোয়ার কামিজ
নিচে এসে দেখলো সবার অলমোস্ট নাস্তা খাওয়া শেষ। কি একটা বেশরম পরিস্থিতি। রাহিকে দেখে রেহেনা এগিয়ে এসে নাস্তার প্লেট দিল। সোফায় বসে নাস্তাটুকু খেয়ে রাহি রুমের দিকে যাবে তার আগে একটা পিচ্চি ছেলে হাত ধরে টানলো। এই সুন্দরী পরি, আমার সাথে খেলবা? ছেলেটা বলল। ছেলেটার বয়স খুব করে 4 থেকে 5 বছর হবে। তোমার নাম কি? রাহি মুচকি হেসে হাঁটু গেড়ে বসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে বলল, আমার নাম নিব। বলো না পরি, তুমি খেলবা আমার সাথে? নিব বলল, আচ্ছা, আমাকে পরি মনে হয় দেখে তা কি শুনি? আমার তো ডানাও নেই। রাহি নিজের ঠোঁট উল্টিয়ে বলল, তোমার মতন সুন্দরী আমি দেখি নাই, এই জন্য। আর আমার মা বলে যে সুন্দর সবচেয়ে বেশি সে পরি হয়, আমার কাছে তুমি পরি। নিফ বলল কুটি কুটি দাঁত দিয়ে। আচ্ছা চলো, কি খেলবে? আমি তো এখানকার কিছু চিনি না, আমি তো মেহমান পিচ্ছি। রাহি উঠে দাঁড়িয়ে বলল, তুমি চলো তো আগে। নিফ বলে রাহির হাত ধরে হাত টানতে টানতে নিয়ে গেল। নিফ যেখানে নিয়ে গেল সেখানে একটা ছোট বাগান আছে, সেখানে হরেক রকম ফুলে ভরা। নিভের সাথে আরও তার বয়সী কয়েকটা বাচ্চা খেলছে। সেখানে যেহে রাহি কি খেলবে ওদের সাথে বুঝতে পারছে না। তারা দেখে ছোটাছুটি খেলছে, দেখতে তাদের ভালোই লাগছে এক প্রকার। রাহির নজর গেল বাগানের একপাশে একটা ফুলের উপর। ফুলটা তার পছন্দের, খুব কাঠগোলাপ। কি সুন্দর গুচ্ছ হয়ে এক জায়গাতে আছে অনেকগুলো। রাহি হাত দিয়ে একবার ছুঁয়ে দিল। এইভাবে তাদের সাথে রাহিও খেলতে লেগে পড়েছে। এরই মাঝে নিপ কাঠগোলাপের একটা ক্রাউন করে রাহির মাথায় পরিয়ে দিল। আশেপাশে যারা ছিল সবাই এই বাচ্চার কাজ দেখে হেসে দিয়েছিল। আমি অবাক হয়েছি নিভের এরকম কাজ দেখে। নিভ হলো রিজিয়া ফুপির দেবরের ছেলে, তারাও বিয়ে খেতে এসেছে। পরি তুমি ছোট, আমি তোমাকে ধরি। নিভ বলল, আচ্ছা, পরে গিয়ে ব্যথা পেলে? রাহি বলল, আমি প্রতিদিন হরলিক্স আর দুধ খাই, আর আমি মাম্মাম স্ট্রং বয়, কিচ্ছু হবে না, তুমি যাও। নিব বলল কোমরে হাত দিয়ে। নিব রাহির এরকম কথা শুনে অবাক হয়ে গেছে। এমনিতে রোদে তাদের সাথে খেলতে যেয়ে ঘেমে নিয়ে একাকার রাহি আবার ছুট দিল। মাথায় তার এখনো কাঠগোলাপের ক্রাউন। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে বাড়ির লম্বা রাস্তায় চলে আসছে। পেছন ফিরে নিবকে দেখতে যেয়ে রাহি খেলো এক ধাক্কা। ধাক্কা খাওয়ার ফলে সে নিচে পড়ে গেছে। রাহি চোখ তুলে তাকালে দেখে একটা পুরুষ তার সামনে। ঠিক পুরুষ না, সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ফর্সাই কিন্তু খুব দুধে আলতা তার না, চাপা ফর্সা, এই জন্য উজ্জ্বল শ্যামলা। চাপ দাড়ি, চুলগুলো ভীষণ ঘন হওয়ার কারণে উপরের দিকে তুলে রেখেছে। তার সবচেয়ে যা আকর্ষণীয়, যা ছেলেটার মধ্যে, তার ধূসর চোখের মণি। গায়ে তার জিম করা বডিতে পারফেক্ট টি শার্ট, 3 কোয়ার্টার প্যান্ট পরে আছে। দেখতে মাশাআল্লাহ একজন সুদর্শন পুরুষ। লেখিকার ডেসক্রিপশন। রাহি ঘেমে যাওয়ার কারণে গলাতে তার চুলগুলো কেমনভাবে লেপ্টে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দৌড়াবার কারণে শ্বাস ওঠানামা হচ্ছে তার। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহির দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। মীরা, ছেলেটা বিড়বিড় করে বলে হালকা হেসে ওই জায়গা প্রস্থান করলো। রাহির খেয়াল হলো নিচে পড়ে যাওয়ার কারণে ওড়নাটাও সরে গেছে। কোন ফাঁকে নিচে পড়ে গেছে সে বুঝতে পারেনি। ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে চলে গেল। পরিপু, কেমন করে ধ্রুব ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে পড়েছ? ওঠো জলদি। নিপ দূর থেকে দৌড়ে এসে বলল, ধ্রুবকে? রাহি নিজের শরীর ঝাড়তে ঝাড়তে উঠল। আরে ধ্রুব ভাইয়াকে চিনো না? উনি আমার ফুফাতো ভাই হয়, পারভিন ফুপির ছেলে। নিপ ঠোঁট উল্টে বলল, ও। রাহি নিঃশব্দে বলল, তুমি একটু ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে। নিপ আস্তে করে রাহির কানের কাছে গিয়ে বলল, কেন? রাহি ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করল, আসলে আপু, মাও আমাকে ভাইয়ের সাথে কথা বলতে না করে,
তবুও আমি কথা বলি ভাইয়ার সাথে মাঝে মধ্যে ভিডিও কলে। আসলে ভাইয়া তো এখানে থাকে না, ভাইয়া তো থাকে লন্ডনে, বিয়েতে আসছে। আর ধ্রুব ভাইয়া অনেক রাগী, রাগ উঠলে কেমন বিড়বিড় করে আর জিনিসপত্র ভাঙচুর করে। নিব আস্তে করে বলল। রাহি আর কথা বাড়ালো না, নিবের হাত ধরে ঘরের ভিতরে রওনা দিল। যাওয়ার পথে নিবের মায়ের সাথেও দেখা হলো। বেশ রসিক মহিলা উনি, ভালো কথা বললেন। আমি নিবকে ওর মায়ের কাছে দিয়ে ওয়াশরুমে গেলাম গোসল করতে। গোসল সেরে সে হালকা রঙের একটা জামা পরে বের হয়ে গামছা দিয়ে চুল মুছছি। বারান্দার দিকে একটু এগোলে দেখলাম প্রান্ত ভাইয়া খুব আয়েশ করে তার কাজিনের সাথে এক কোনায় কথা বলছে। মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা চলছে তাদের মাঝে। প্রান্ত ভাইয়া কেমন আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলছে কথাগুলো। আসলে প্রান্ত ভাইয়াও দেখতে সুন্দর, ধবধবে ফর্সা, মরহুম ফুপার মতো। চুল পাতলা হওয়ার কারণে সামনে এসে পড়ছে ওনার চুলগুলো। রাহি এতক্ষণ ওদের দেখছিল, চোখ একটু সোজা করে তাকালে দেখলো সামনের বারান্দায় সকালের ছেলেটা দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছে। তার চাহনিতে রাহির কেমন জানি অস্বস্তি লাগছে। নিজের দিকে তাকালো, দেখে ওড়না নাই, তার টনক নড়ল। আবার ছেলেটার দিকে তাকালে দেখে সে এখনো তাকিয়ে আছে। রাহি এক দৌড়ে রুমের ভিতরে যেয়ে ওড়না আগে নিল। আজকে নাকি বাড়িতে সঙ্গীত আর মেহেদি হবে বাড়িতে, তাই বাড়ির মেয়েরা সবাই সবুজ কালার সিলেক্ট করেছে। যে যাই পড়ুক, কালার সবুজ হতে হবে। রাহি যাবে না ভাবছে, কিন্তু নিব সবুজ পাঞ্জাবি পরে এসেছে রাহিকে জোর করে পাঠালো রেডি হতে। ভাবি সালোয়ার কামিজ তো সে পরে থাকেই, সে কয়দিন অনুষ্ঠানে হবে দেশি স্টাইলে শাড়ি পরবে শুধু। সন্ধ্যাবেলা বাড়িতে প্রচুর লাইটিং দেওয়া হয়েছে, যদিও বিয়ে 2 দিন বাদে, কিন্তু বাড়ির পরিবেশ এখন থেকে ঝলমল করছে। রাহি কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে, ফর্সা গায়ে কেমন যেন উপচে পড়ছে কালারটা। চুল খোপা করে সামনে কিছু ছেড়ে দিয়েছে, আর যেহেতু কাঠগোলাপ তার প্রিয় ফুল, সেটা দিয়ে খোপা সেট করে দিয়েছে সে। নথ তারই বালি সিস্টেম, যা সে সবসময় পরে। কানে সিম্পল দুল, টিপ আর ভাল লাগে না তাই পরেনি। আঙ্গুলে এন্টিক আংটি পরেছে। এতক্ষণ নিয়ে বসে বসে রাহির এইসব দেখছিল। সবুজ পরি, আমি বড় হলে তোমাকে বিয়ে করব কিন্তু। নিব বলল। আচ্ছা, তখন আমার দাঁত না উঠে গেলে হলো। রাহি হাসতে হাসতে বলল। নিব রাহির হাত ধরে বাহিরে নিয়ে গেল। চারিপাশে কত মানুষ, অথচ কাউকে চেনে না সে। প্রান্তকে দেখলো সে তার কাজিন রাশনার সাথে আবার সকালের মতো চিপকে কি কথা বলছে। রাহি নিচে আসতে প্রান্তর চোখগুলো তার দিকে গেল। এক মুহূর্তের জন্য চোখ আটকে গেলেও তার আবার রাশনার দিকে তাকালো। রাশনাকেও সবুজ লেহেঙ্গাতে পরীর মতো লাগছে। রামিসার মেহেদি সবাই কত আনন্দ ফুর্তি করছে। রাহিকে একজন মেহেদি আর্টিস্ট নিয়ে গেল মেহেদি দেওয়ার জন্য। রামিসা ডেকে পাঠিয়েছে তাকে। এখানে এসে রামিসার সাথে যদিও কথা হয়নি, কিন্তু মেহেদি দিতে বসে অনেক কথা হলো। মনে হচ্ছিল সে নতুন এখানে। কেমন মিশুক সব মেয়েরা এখানকার। 1 ঘন্টার মধ্যে রাহির 2 হাতের উপর নিচ একদম কবজি পর্যন্ত মেহেদি দিয়ে ভরিয়ে ফেলেছে। রাহি না করেছিল অনেকবার এত করে না দিতে, কিন্তু রামিসার জন্য দিতে হলো। রাহি ওখানে বসে মেহেদি শুকাতে লাগলো। রাশনা এসে মিউজিক চালু করে একটা ডান্স দিল। রাহিকে অনেকবার ডাকলো, কিন্তু সেই সব পছন্দ করে না, তাই গেল না। রাহির মেহেদি শুকনো হয়ে গেছে অলমোস্ট। সে শাড়ি সামলে উঠে মেহেদি ওঠার জন্য নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে। রাহি হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে। লাইটিংয়ের কারণে পুরো বাড়ির লুক চেঞ্জ। হুট করে ঘরে যাওয়ার রাস্তার লাইট অফ হয়ে গেছে। রাহির হাতের কাছে ফোন নাই যে লাইট অন করবে। একটু একটু করে আগাচ্ছে অন্ধকারে, কিছু দেখা যাচ্ছে না। রাহিকে পেছন থেকে হ্যাচকা টান দিয়ে দেয়ালে চেপে ধরল। এরকম আকস্মিক আক্রমণে রাহি মুখ দিয়ে একটু মৃদু চিৎকার বের হলো। হালকা আলো শুধু ওই ব্যক্তির চোখে পড়ছে,
চোখের রং ছিল ধূসর। হুশ, ইটস মি মীরা। ছেলেটি অন্ধকারে ফিসফিস করে বলল। তার এমন করে ফিসফিসিয়ে বলাটা কেমন এই ভয়ঙ্কর পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছে। রাহির পিঠের উপর মনে হচ্ছে হালকা শীতল বাতাস বয়ে গেছে ছেলেটার অমন আওয়াজে কথা বলায়। তো দেখুন, আমি কোনো মীরাখিরা না, আপনি ভুল মানুষকে ধরেছেন, রাহি উত্তর দিল। আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না। তুমি জানো, তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে কোনো কিছু ঠিক নেই আর। ছেলেটা আরেকটু চেপে ধরে বলল কথাটা রাহিকে। রাহি এই গরমের মধ্যেও ঠক ঠক করে কাঁপছে। সামিরকে এত কাছে আসা তো দূরে থাক, কখনো হাত ধরতে দেয়নি। এই লোক কেমন করে সাপের মতো পেঁচিয়ে জাপটে ধরেছে। দুই হাত দিয়ে ঠেললেও তার বলিষ্ঠ শরীরটা একটু নড়াতে পারছে না। লাইট চলে আসছে। এই আলোতে প্রথম আমি তাকে দেখলাম। তার চেহারা কি সুন্দর একটা মায়া ভরা ভাব। তার ঠোঁটটা কেমন যেন জীর্ণ দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ধ্রুব ভাইয়া কি করছো? পরীকে ছাড়ো। নীপ কোথা থেকে দৌড়ে এসে ধ্রুবকে তার ছোট ছোট হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু ধ্রুব এক চুলও সরছে না। সে এক ধ্যানে রাহির দিকে তাকিয়ে আছে। নীপ আসাতে রাহির মনে হচ্ছে এখন নিঃশব্দে কান্নাটা প্রবল বেগে ধারণ করলো। মীরা, তুমি কাঁদছো কেন? দেখো, আমি তোমাকে হার্ট করছি কি বলো? মীরা, তুমি প্লিজ কেঁদো না। এইভাবে ধ্রুব রাহির চোখ মুখ মুছতে লাগলো। রাহির কান্নার গতি আরো বেড়ে গেল। এদিকে নীপ কি বলছে ধ্রুবকে, কিন্তু সে রাহির কান্না মুছতে ব্যস্ত। রাহি যখন দেখলো ধ্রুবের হাত আলগা, তখন সর্বশক্তি দিয়ে ধ্রুবকে এক ধাক্কা দিল। ধ্রুব কিছুটা সরে ছিটকে পড়ল, থামিয়ে দিল। আবার রাহির দিকে এগোলে রাহি এক দৌড়ে নিজের ঘরে যেয়ে দরজা লাগালো। এদিকে ধ্রুবও তার পেছনে দৌড় দিল। দরজার কাছে যেয়ে দরজা ধাক্কাতে লাগলো। মীরা, দরজা খোলো। এভাবে দরজা বন্ধ করে কেন আছো মীরা? ভালো হবে না বলছি। এরকম নানান কথা ধ্রুব বলে যাচ্ছে। রাহি তো ঘরের দরজা লাগিয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। দরজা মনে হচ্ছে ভেঙে যাবে। অনেকক্ষণ এরকম ধস্তাধস্তি চলার পর এক সময় বন্ধ হয়ে গেল। রাহি ওইভাবে গুটিসুটি মেরে বিছানার চাদর ধরে বসে রইল। সেদিন সারা রাত রাহি নিজের রুমে ওইভাবে খাটে হেলান দিয়ে শুয়ে গেছে। রাতে এইসব ভাবতে ভাবতে রাহির মাঝরাতে কেমন করে কেঁপে উঠছিল। দরজা বন্ধ থাকার কারণে কেউ চাইলেও ডেকে উঠাতে পারেনি রাহিকে। সকালবেলা সূর্যের আলোর রোশনিতে রাহি চোখে পড়ছে। রাহি আস্তে আস্তে চোখ খুলছে। সূর্যের আলো পড়ায় চোখ মুখ কুঁচকে উঠছে বারবার। চোখ খুলে নিজেকে শাড়ি পরিধান অবস্থায় পাওয়া গেছে। হাতে তার শুকনো মেহেদি লেগে আছে। রাতের কথা ভাবতেই তার শুকনো বুকটা আবারও ধুক করে উঠেছে। নিজেকে ফ্রেশ করলো, বাথরুমে যেয়ে ফ্রেশ হলো। মেহেদি শুকিয়ে যাওয়ার ফলে ওঠাতে রাহির কষ্ট হচ্ছিল। ভিজিয়ে রেখেছিল হাত মিনিট 20-এর মতো। শাড়ি খুলে নিজেকে সালোয়ার কামিজে আনলো রাহি। বাইরে যাওয়ার সাহসটা কুলাচ্ছে না তার আর। দরজায় নকের আওয়াজে রাহি ভয় পেল, নিজেকে সামনে নিল। রেহেনা ফুপির আওয়াজ পেল যখন, ঝটপট যে দরজা খুলে দিল। কিরে, তুই ঠিক আছিস? কাল রাতে কি পরিমাণ ভয় পেয়েছিলাম তুই জানিস? রেহেনা রাহিকে বুকের সাথে চেপে ধরে বলল। রাহির চোখে জল জমে গেছে। রেহেনা তাকে সান্ত্বনা দিচ্ছে বুকে নিয়ে। তারপর নানান কথা জানালো। কালকের ঘটনা যে ফুপি জানে সেটাও বলল। তারপর ধ্রুবের ব্যাপারে কাহিনী রেহেনা বলতে শুরু করলো। ধ্রুব হলো ওনার ননদ রিজিয়ার ননদের ছেলে। ধ্রুবের বাবা বছরখানেক আগে একটা অফিস মিটিংয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। স্বামী হারার শোকে ধ্রুবের মাও একসময় অতিরিক্ত টেনশনের কারণে শ্বাসকষ্টের রোগ বাঁধিয়ে ফেলে নিজের মধ্যে। ধ্রুব ছোট থেকে একরোখা আর রাগী, যার ওর চাই যে কোনো মূল্যে চাই। ধ্রুবের ফ্যামিলি অনেক উচ্চবিত্ত হবার কারণে ধ্রুবের কখনো কোনো কিছুর কমতি হয়নি। ধ্রুবকে ছোট থেকে
বাইরে রেখেছিল তার পিতা মরহুম আশরাফুল সাহেব। ছেলের এরকম স্বভাব নিয়ে তিনি বরাবরই চিহ্নিত ছিলেন, তাই এই দেশ থেকে দূরে তাকে রেখেছিল। ধ্রুবের ছোট ভাই ছোটবেলাতে বন্ধ দরজায় আটকা পড়ে গিয়েছিল, লুকোচুরি খেলছিল তার ছোট ভাইয়ের সাথে। তার ছোট ভাই তার থেকে 5 বছরের ছোট ছিল। সে তার ভাইকে মজার ছলে আটকে দিয়েছিল যেন তাকে তার ভাই খুঁজে না পায়। কিন্তু ওই মুহূর্তে ধ্রুবের ভাই আয়ুষ শ্বাসকষ্ট উঠে গিয়েছিল বদ্ধ থাকা অবস্থায়। রুম সাউন্ডপ্রুফ হওয়ায় সেদিন আয়ুষের ডাক ধ্রুবের কানে যায়নি। ধ্রুবকে তখন তার বাবা কী কাজে ডেকেছিল তার কাছে। ধ্রুবের মাথা থেকে এটা স্কিপ হয়ে গিয়েছিল যে তার ভাইকে সে খেলার ছলে রুমে লক করে আসছে। আধ ঘন্টা পর যখন তার মনে হলো তার ভাইকে সে ঘরে আটকে রেখে আসছে, তখন তাৎক্ষণিকভাবে দৌড়ে রুমের দরজা খুলল সে। দরজা খুলে দেখলো তার ভাই নিচে পড়ে আছে বেহুশ হয়ে। চিৎকার দিয়ে সবাইকে একসাথে ডেকে নিচে নামালো। আয়ুষকে নিয়ে তক্ষুনি হাসপাতালে গেল। অক্সিজেনের অভাবে সেদিন আয়ুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তখন থেকে ধ্রুব মানসিকভাবে কেমন হয়ে যায়। তার বাবা মা তাকে কখনো দোষারোপ করেনি, কিন্তু ছেলে হারানোর শোকে তারা পাথর হয়ে গিয়েছিল। এদিকে ধ্রুবের অবস্থাও অবনতি ঘটছে। রাতের বেলা নিজে চিল্লিয়ে কেঁদে ওঠে। এরকম অবস্থা দেখে ধ্রুবকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল তার বাবা মা। যত বড় হয়েছে ততই তার পাগলামিটা বাড়ছিল। শেষে তারা শেষমেশ সিদ্ধান্ত নিল ধ্রুবকে বাইরে পাঠিয়ে দেওয়ার। ধ্রুব বাইরে যেও একটা সাইকোলজিস্ট লোকের আন্ডারে ছিল। তার এরকম পাগলাটে বিহেভিয়ার তখন শুরু হয় যখন তার মনে পড়ে তার ভাই চোখের সামনে কিভাবে খেলার ছলে মারা গেছে। তার ভাই মারা যাওয়ার কারণে সে নিজেকে দোষারোপ করে। তার মাথা থেকে এই স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য তখন ডাক্তার একটা স্ট্রং ড্রাগ ধ্রুবের উপর অ্যাপ্লাই করে। ধ্রুবের উপর ওষুধটা কাজ করলেও নতুন একটা সমস্যা দেখা দিল। তা হলো সে তখনই ঘুমাতো, স্বপ্নে এমন এক নারীকে দেখতো যে তার সামনে আসতো। ঘুম ভাঙলেই তক্ষুনি মীরা মীরা বলে চিৎকার দিত। স্বপ্নে দেখা ওই নারীটাকে ধ্রুব নাম দিয়েছে মীরা। স্বপ্নে দেখা ওই নারীর প্রেমে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল। ওই নারীকে সামনে আনার জন্য সে জিনের সঙ্গও নেয়, কিন্তু ফলাফল তাতে আরও বিগড়ে যায়। ধ্রুবের সাইকো ভাবটা সিরিয়াসে রূপান্তরিত হয়। কোনো নারীর সংস্পর্শে না নিজে এসেছে আর না কোনো নারীকে আসতে দিয়েছে। বিগত 7 বছর ধরে সে জিনদের মাধ্যমে মীরা নামক অদৃশ্য নারীটাকে সামনে আনতো, কিন্তু ব্যর্থতা শিকার হতো সে। নিজেকে কন্ট্রোল রাখার জন্য সে সব উপায় অবলম্বন করত। নিজের এমন সাইকো ভাবটা থাকলেও বিজনেসের ক্ষেত্রে তার মতো চালাক দুইটা নেই লন্ডনে। কত শত ফোন দিয়ে এঁটেছে তাকে মেরে ফেলার, কিন্তু সে সব সময় পার পেয়ে গেছে। তার মা যখন জানলো তার ছেলে জিনদের সাহায্য নিচ্ছে, তখন ধ্রুবের শরীর ইমামকে দিয়ে বন্ধ করে দেয়। ধ্রুবের সব কিছু মুছে গেলেও মীরা নামে সে অদৃশ্য নারীকে সে মুছতে পারেনি, আর মনেও হয় না কখনো মুছবে, কারণ ওই মীরা নামক অদৃশ্য নারীকে সে বিগত 7 বছর ধরে বাস্তব ভেবে ভালোবেসে আসছে। রাহি শুয়ে সব কথা শুনলো। তার মাথা ঘুরছে যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে ছেলেটা গেছে। প্রথমে তোর ভাই, পরে বাবা, তারপর মা, সবাইকে হারিয়ে ভ্রম এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। যতক্ষণ কোনো মনোবিজ্ঞানী ডাক্তারের আন্ডারে থেকে মেডিসিন নিয়ে ততক্ষণ ভালো থাকে, আর এই মেডিসিন দেয় হয় পুরো স্মৃতি মোছার জন্য, কিন্তু স্বপ্নের ওই নারীকে তিনি মুছতে পারেনি। কাল ওর মায়ের বার্ষিকী ছিল, এই জন্য দেশে আসছিল। বিয়ে বা রিলেটিভের প্রতি তার কোনো ইন্টারেস্ট দেখায় না। তোকে এরকম করার কারণ আমি এখনো বুঝে উঠতে পারছি না। নিভ সেই দিন যে না বললে বুঝতেই পারতাম না আমরা। রেহনা বলল, ধ্রুবকে জোর করে এসে নিয়ে গেছে আর তার ডাক্তার। তিনি জানতেন ধ্রুব পুরনো কিছু দেখলে পাগলামি স্বভাব দেখাবে। আমরাও এসব দেখে এক প্রকার সহে গিয়েছিলাম যে ধ্রুবর পাগলাটে স্বভাব অনেক ভয়ঙ্কর। কিছুক্ষণ থেমে রেহেনা বলল,
রাহি শুয়ে এখনো ভাবছে যে সে নিজেও সাইকোলজির স্টুডেন্ট। তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ অতিরিক্ত প্রেশারের শিকার হলে সব গুলিয়ে ফেলে এবং বিভিন্ন উদ্ভট বিহেভিয়ার করে। সেইবারের মতো রাহি আরও একটা কথা জানতে পারল যে রাসনা আর প্রান্তের সম্পর্কে। তারা বিগত 3 বছর ধরে সম্পর্কে আছে, কিন্তু কাউকে জানায়নি তারা। প্রান্তর ইচ্ছে ছিল রাসনার ভার্সিটিতে উঠলে একেবারে বিয়ের কথা বলবে, কিন্তু রাসনা মুখ ফসকে আগে সব ক্লিয়ার করে দিয়েছে, যার ফলে প্রান্তকেও স্বীকার করতে হয়েছে তাদের সম্পর্কটা। রাহি গায়ে হলুদ আর বিয়ে ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। বেশি মানুষজন পছন্দ না তার, কিন্তু এই কয়েকদিন রাসনার সাথে তার ভালোভাবে ভাব জমাতে পেরেছে। রাসনার সাথে ফোন নাম্বারও অদল বদল করেছে। রাসনা, এদিকে শোন। প্রান্ত চিল্লিয়ে ডাকলো। কি হয়েছে? এমন গরুর মতো চিল্লাও কেন? প্রশান্তকে জিজ্ঞেস করলো প্রশ্না ভেঙচি দিয়ে। আমাকে সার বললি? তোর সাহস তো কম না, পুকুর পাড়ের পেয়ারা গাছের পেতনি। প্রান্ত তেড়ে এসে বলল রাসনাকে। প্রান্তর এমন তেড়ে আসে দেখে রাসনা ভয়ে রাহির পেছনে লুকিয়ে গেল। বের হ ওখান থেকে, তোর সাহস কম না তো। তোর দাঁত ভেঙে ওই পুকুরের মাছের খাবারের যোগান দেবো আমি। প্রান্ত বলল, আপু বাঁচাও, না হলে এই খবিশ লোকটা আজকে আমার সুন্দর দাঁতগুলো নিয়ে তাই করে নিয়ে যাবে। রাসনা রাহিকে জাপটে ধরে বলল। রাহি এদের দুজনের মাঝে নিজেকে এলিয়েন ভাবছে, আবার ভালোও লাগছে এমন খুনসুটিময় ভালোবাসা দেখে। কজন পায় মনের মতন মানুষকে নিজের জীবন সঙ্গী রূপে? কার পিছে লুকাচ্ছিস? যে নিজের শোক লুকায়, যে নিজের কষ্টটুকু প্রকাশ করতে ভয় পায়, যে তার ছেড়ে তার বান্ধবীর সাথে লটর পটর করে তাকে ভেবে নিজের ক্ষতি করছে, যে মেয়ে, তার কাছে যাস কেন? এদিকে আয় তুই, তোর খবর আছে। প্রান্ত বলল। প্রান্তর এমন কথায় রাহির ভেতরটা নাড়া দিল। মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করল সে। সব জেনে থাকার পরেও কেন তুমি আপুর সাথে এমন মিসবিহেভিয়ার করো? রাসনা জিজ্ঞেস করলো। ওর বোঝা উচিত কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না। যাকে ভেবে সে শোক পালন করছে, সে তারই বান্ধবীকে নিয়ে দিনের পর দিন বিছানায় সুখ পালন করছে। তার দেখে দেওয়া উচিত যে স্বামীর জন্য রাহি যোগ্য না, বরং রাহির নখের যোগ্য না স্বামীর। প্রান্ত চোখ মুখ শক্ত করে বলে উঠল। প্রান্ত তার কথা শেষে ওই জায়গা নিঃশব্দে ত্যাগ করলো। রাসনাও সেই সাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাসনা শুরু থেকে সব কিছু জানে। প্রান্ত তাকে বলেছে সে যখন থেকে রাহি তাদের বাসার নিচে ভাড়াটিয়া হিসেবে আসে। প্রান্ত রাহির সমস্ত কিছু জানে, কারণ রাহির যে বান্ধবী নামে বিষধর প্রাণীটি তার ফুফাতো বোন মিথিলা। মিথিলা তার সাথে সম্পর্কে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। একবার মিথিলা প্রান্তের বাড়িতে এসে তার সাথে তার রুমে ফিজিক্যাল হওয়ার ট্রাই করেছিল। তখন প্রান্ত কষিয়ে মিথিলাকে চড় মেরেছিল, কিন্তু মিথিলা বাইরে এসে বলে প্রান্তই তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চেয়েছিল। কিন্তু রেহেনা বেগম ছেলের সাথে ছিলেন বলে মিথিলাকে তিনিও থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেন। সেই থেকে তাদের সাথে প্রান্তর সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রান্তের ফুপু মাঝে মধ্যে লুকিয়ে তার মায়ের সাথে কথা বলে, কিন্তু মিথিলার বাবার অহংকার বেশি থাকার কারণে তিনি জানিয়েছিলেন যদি ওই বাড়ির কারোর সাথে উনি সম্পর্ক রাখেন তাহলে প্রান্তর ফুপুকে তিনি তালাক দিবেন। নিজের সংসার বাঁচাতে গিয়ে তিনি নিজের ভাইয়ের বউয়ের সাথে লুকিয়ে কথা বলেন। ফ্ল্যাশব্যাক। 1 বছর আগে প্রান্তর বর্তমান কোম্পানিতে জয়েন দেওয়ার আগে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। সেই সূত্রে রাহির ভার্সিটিতে প্রান্ত প্রফেসরের সিভি জমা দিতে গিয়েছিল। রাহির সাথে কখনোই প্রান্তর সোজা মুখে কথা বলেনি ছোট থেকেই। রাহিও আগে থেকে চুপচাপ স্বভাবের থাকলেও সহ্যের সীমা পার হলে প্রান্তকে উল্টা বাঁশ মেরে দেয়। যখন প্রান্ত সিভি জমা দিয়ে বের হয়ে আসে প্রিন্সিপালের রুম থেকে, তখন একটা ক্লাসরুমের পাশ দিয়ে ক্রস করে আসার সময় দেখে রাহিকে, যেখানে রাহি দাঁড়িয়ে চোখ দিয়ে জল ফেলছে। রাহির এমন ফেস দেখে প্রান্ত আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেল দুজন ছেলে মেয়ে একে অপরের সাথে লেপ্টে বিশ্রীভাবে চুমু খাচ্ছে। এমন কিছু দৃশ্য দেখে প্রান্তর চোখ কপালে উঠে গেছে। মিথিলা যখন তার মুখ সরালো সামিরের কাছ থেকে,
সামনে আসলো তখন প্রান্তর অবাকের চরম পর্যায়ে গেছে যে মিথিলা এতটা জঘন্য হয়ে গেছে। আর একটু যখন এগিয়ে গেল তখন দেখলো সামির নামে ছেলেটা রাহিকে বিশ্রী হেসে উল্টাপাল্টা কিছু বলছে। প্রান্ত জানতো না তখন ছেলেটা সামির, বোঝার অর্থে দেওয়া। ছেলেটা আউল ফাউল বকেই যাচ্ছে, কিন্তু রাহি কিছু বলছে না দেখে প্রান্ত এগিয়ে আসবে ঝাড়ার জন্য। তক্ষুনি মিথিলার আওয়াজ শুনল। মিথিলার বলা প্রত্যেকটা কথা তার অবাকের চরম পর্যায়ে চলে গেল। রাহি নিশ্চুপ থাকতে দেখে তাকে রাগে শেষ পর্যায়ে চলে গেছে সে। অবুঝের মতো চেয়ে না থেকে সেদিন যদি সে মুখ তুলে জবাব দিয়ে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে দিত, আজ এটা দেখা লাগতো না তার। সে তামাশা দেখে চোখের জল ফেলেছিল। প্রান্তর ধারণা এটা এজন্যই তার রাহির উপর রাগ। সেদিন যদি দুজনকে ইচ্ছে মতো ধুয়ে দিত, আজ এত আকাল আসতো না। বর্তমান রাসনা রাহির সাথে এইসব বিষয়ে আলোচনা করছিল। রামিসাও আফসোস করছে যে রাহির সাথে ছোট বয়সে কি ঝড়টাই না গেছে। রামিসার বিয়ে খুব শান্তি মতো নির্বিঘ্নে কেটে গেল। বিয়ের শেষে রেহেনা, প্রান্ত আর রাহিও বাড়ির পথে রওনা দিল। সিদ্ধান্ত নিল রাসনার এইচএসসি এক্সামের আগ দিয়ে আকট করিয়ে রাখা হবে। প্রান্ত যখনই এইভাবে বিদায় নেয় তখনই রাসনা কাঁদে। আজও ব্যতিক্রম নয়। রাসনা যখন কাঁদতে আরম্ভ করলো তখন প্রান্ত তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট আবদ্ধ করে শুষে নিতে লাগলো। তাদের রিলেশনে আজ প্রথম কিস। জড়িয়ে ধরেছিল সেও প্রান্তকে। তোর এরকম ভ্যাকান্দা বোরিং আর পুরনো হয়ে গেছে, তাই নিউ টেস্টে দিলাম। আশা করি শুধু তুই না, আমিও যেন এই বিচ্ছেদ আকদ হওয়ার আগ পর্যন্ত এই স্বাদ মনে রাখতে পারি। প্রান্ত রাসনাকে ছেড়ে তার ঠোঁটে আবার চুপ করে কামড় দিয়ে বেরিয়ে যায়। রাসনাও লজ্জায় লাল নীল হয়ে যায়। লন্ডন। You did not do the right thing, Mr. Smith. You know that. I found my mirror there. Then, how dare you to keep bringing me here? ধ্রুব চিল্লিয়ে তার ডাক্তারের উপর খেপেছে। সেদিন ডাক্তার স্মিথ ইঞ্জেকশন দিয়ে ধ্রুবকে নিয়ে গেছে, কিন্তু তিনি এখন এইটা বুঝতে পারছেন না স্বপ্নে থাকা নারীর সাথে কারো হুবহু কিভাবে মিল হয়। ধ্রুবের মামা, উনি ডাক্তার স্মিথকে চেনেন। যখন ধ্রুবের পাগলামির কথা তিনি ফোন করে জানালেন তখনই তিনি বিডিতে আসেন, কারণ তিনি একমাত্র দেখেছেন ধ্রুব কেমন হয়ে যায় রাগলে। ধ্রুব অনেক ভালো ছবি আঁকে, এত সুন্দর আঁকে মনে হবে ছবির মাধ্যমে বাস্তবতা ঢেলে দিয়েছে। যখন সে স্বপ্নে অদৃশ্য নারী মীরা নামে যাকে সে দিয়েছে তাকে দেখে তখন ছবি আঁকার চেষ্টা করেছিল, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়েছিল। এমন কখনো তার সময় গেছে যে 7 দিন সে ছবি আঁকতে যে লাগিয়েছে। সময় ঘরে তার খাওয়া গোসল থাকে, তো সে প্যালেসের মতো বাড়িতে, কোনো কিছুর অভাব নেই তার। তারপরও সে সামান্য এক নারীর পিছনে কিভাবে ছোটে। ধ্রুব যখন ছবি আঁকতে সক্ষম হলো 2 বছর আগে, তখন একটাই ছবি আঁকতে পেরেছিল, আর পারিনি। ওই ছবিটা এসে বড় করে বাঁধিয়ে রেখেছে, যেখানে মেয়েটার লম্বা চুল ছেড়ে আছে, মাথায় তার কাঠগোলাপ ফুলের ক্রাউন, পরনে সাদা জামদানি শাড়ি, চোখে মোটা করে কাজল, বাম গালে পক্সের দাগের গর্ত, আর ডান গালে কালো কুচকুচে তিল। গেজা 2টা দাঁত বেরিয়ে আছে আর খিলখিল করে হাসছে। এমন ছবিতে তার রূপ যেন উপচে পড়েছে। স্মিথকে ছবি দেখাতে চায় না ধ্রুব। সে চায় না তার মীরাকে সে ছাড়া অন্য কেউ দেখুক। একদিন ধ্রুবর যখনই পাগলামি বেড়ে যাচ্ছিল তখন স্মিথ এসে তার শরীরে ইঞ্জেকশন পুশ করে, ঘুমের ঘোরে তাকে পাঠায়। ধ্রুবের রুমে কাউকে আসা নিষেধ, কিন্তু সেদিন স্মিথ অনেক বুদ্ধি করে ধ্রুবের রুমে যেয়ে সেই ছবি দেখেছিলেন। অবাক হয়েছিলেন এই ভেবে বিদেশে থাকা ছেলে বাঙালি নারীর ছবি কিভাবে আঁকলো, তাও আবার সামান্য স্বপ্নে আসা মেয়ে।
তিনি আরও বেশি ঝটকা খেয়েছেন যখন তিনি রাহির ছবি দেখেছিলেন। ধ্রুবের পাগলাটে স্বভাবের জন্য তিনি দৌড়ে বিডিতে যখন শুনল মীরার জন্য ধ্রুবের পাগলামি আবার নাড়াচাড়া দিয়ে উঠেছে, তখন তিনি জিজ্ঞেস করেছিলেন কাকে দেখে এরকম তার হাল। তখন রাসনা মেহেদি ফাংশনে তোলা ছবি দেখিয়েছিল। রাহির ছবি দেখে তিনি 440 ঝটকা খেয়েছিলেন। কাউকে কিছু না জানিয়ে সোজা ধ্রুবকে সেন্সলেস করে লন্ডনে ব্যাক করেন। তার মাথায় ঘুরপাক খাচ্ছে এখনো স্বপ্নে থাকা মানুষের সাথে এত মিল পায় কিভাবে সে। লিসেন ধ্রুব, তোমার দেখা স্বপ্নের নারীটির সাথে এই মেয়ের মিল নেই, আমি তাকে দেখেছি। স্মিথ ধ্রুবকে ততস্থ করে বলল, আর ইউ জোকিং টু মি? ধ্রুব বলেই স্মিথের চেম্বারে থাকা কাচের টেবিল এক লাথিতে ভেঙে ফেলল। আমি আমার মীরাকে চিনতে ভুল করব? কখনো না। যার জন্য আমি 7টা বছর আমার আহার নিদ্রা সব ত্যাগ করেছি, তাকে চিনতে ভুল করব? ধ্রুব আরো জোরে চিল্লিয়ে বলল, রিল্যাক্স ধ্রুব। স্মিথ বলল, আমার ওকে চাই, মানে চাই, যেভাবে হোক চাই। হয় জীবিতভাবে আসবে, আর না আসতে চাইলে মৃতভাবে। সে আমার। মাই মীরা অনলি বিলংস টু দিস আশরিক আলফাস ধ্রুব। এইটা বলে ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে জ্যাকেটে হাত দিয়ে বেরিয়ে পড়ল ধ্রুব। সবুজ কলাপাতা রঙের শাড়িতে পরা এক হয়তো মুখের নারী চেহারা চোখের সামনে জলজল করছে। মনে হচ্ছে আর একটু বকা দিলে সে কেঁদে উঠবে। আমার মীরা। ধ্রুব হাতে থাকা রঙের ডিব্বাটা টেবিলের উপর রেখে বলল, সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। তবে এটা এবার স্বপ্নের অদৃশ্য নারীর ছবি মীরা নয়, বাস্তবে নারীর ছবি মীরা সে এঁকেছে। ডাক্তার স্মিথের কেবিন থেকে যখন হন্তদন্ত হয়ে সে রাগে বের হয়ে গিয়েছিল, তখন এয়ার লাইসেন্সের মাধ্যমে সেই প্লেনের টিকিট অর্ডার করেছিল। কিন্তু প্লেন কোথায় ক্র্যাশ হবার কারণে সপ্তাহখানেক আকাশপথে চলাচল নাকি বন্ধ থাকবে। নিজের প্রাইভেট চপারটাও নাকি নষ্ট হয়ে গেছে আজকে। তার লোক তাকে সেটা আজ জানালো। সব মিলিয়ে তার মেজাজ আরও বিগড়ে গেছে। তখন তার বাড়ি ফিরে এসে রঙার তুলি নিয়ে যে ওই ঘরে গেছে, আজ 3 দিন পর সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। আই এম কামিং টু ইউ সুন মীরা। ধ্রুব পোর্ট্রেটের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল। এমন ফিসফিসানি আওয়াজে ঘরটাও জানান দিল যে সে আসছে। রাহি আজকে ইউনিভার্সিটিতে যাবে। সেখানে যে পড়ার ঘাটতি জমে আছে তা পূরণ করবে। বিয়ে বাড়ি থেকে আসার পর সে এক প্রকার গুরুতর জ্বরে ভুগেছিল। 3 দিন হলো সুস্থ হয়েছে, কিন্তু তার বাবা তাকে ভার্সিটি পাঠায়নি। আজকে জোর করে অনুমতি নিয়েছে। এদিকে প্রান্ত কোম্পানির কাজে বিডির বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে। বাইরের কোম্পানির সাথে ডিলটা হলে তার পদোন্নতিটা আর একটু উপরে উঠে যাবে। নিজের বেস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাইরে যেতে হলো তাকে। এদিকে ঘোরাও হবে। রাসনা তার শপিং লিস্ট এক প্রকার দিয়ে দিয়েছে প্রান্তকে, যে ওখানে যে এইসব আনতেই হবে। তা লিখেছে সে বেশিরভাগ চকলেট। ইউনিভার্সিটির গেট দিয়ে যখন ঢুকছিল রাহি, তখন অনেক বেলা হয়ে গিয়েছিল। অবশ্য বেলা 12টায় একটায় তার ক্লাস করতে ভেতরে যে দেখলো ধর্মঘাট চলছে। ছেলেমেয়েরা কি নিয়ে ধর্মঘাট বসিয়েছে তা জানা নেই। পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের গিজগিজানিতে ভরে গেছে। হুট করে অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে পুলিশের দৌড়ানি লেগেছে। এত মানুষের দৌড়াদৌড়ির ভিড়ে রাহির কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে কারো বুকে বাধা পড়ল। বুকে রাহির মুখ পড়াতে সেই ঘরের আতরের স্মেলের মতো স্মেল এই বুক থেকে পাওয়া যাচ্ছে। রাহি চোখ তুলে উপরে তাকালে যাকে দেখতে পেল, সে তাতে তার সমস্ত হুঁশ উড়িয়ে দিল। তার সামনে আর কেউ না, ধ্রুব আছে। ধ্রুবের বুকের উপর মীরার মাথা। চারিদিকে মানুষের হই হুল্লোড় আওয়াজ, আর এদিকে তারা দুজন। ধ্রুবের ধূসর মনির আশেপাশের সাদা অংশগুলোতে কিছুটা রক্তিম আভা ছড়িয়ে আছে।
কপালে কয়েকটা ভাঁজ পড়ে আছে। এক ধ্যানে তার মীরার দিকে তাকিয়ে আছে সে। রাহির সারা মুখ ধ্রুবের উপস্থিতিতে অবাকের অবকাশ চেয়ে গিয়েছে। রাহি ধ্রুবের বুক থেকে তড়িঘড়ি করে সরে আসতে চাইলে ধ্রুব তাকে আরো শক্ত করে চেপে ধরেছে। এরকম চেপে ধরাটা রাহির সারা শরীরে বিদ্যুতের গতিতে ছেয়ে দিলেও সে ধ্রুবের এরকম ভাবে ছোঁয়া তার কাছে যেমন কাঁটাদায়ক তেমনি ব্যথাতুরও। কি করছেন, ছাড়ুন। রাহি ব্যথাতুর কণ্ঠে বলল। ধ্রুবের কথাটা কানে গেল কিনা রাহি বুঝতে পারল না। যখন দেখলো তার বলার পরও ধ্রুব তাকে ছাড়ছে না, তখন মুখ তুলে তার দিকে তাকালো। দেখলো ঠোঁট তার অনবরত কাঁপছে, কিন্তু তার হাত লোহার মতো শক্ত করে রাহিকে ধরে আছে। রাহি কেমন জানি ভয় পেতে লাগলো এই ধ্রুব নামের ছেলেটাকে। মোচড়ামুচড়ি করতে লাগলে ধ্রুব তার কানের কাছে তার কাপা ঠোঁট নিয়ে যেয়ে বলল ফিসফিস করে। এমন হিসিয়ে বলাটা রাহির বুকের ভেতরে কেমন যেন মনে হচ্ছে 10 কেজি ওজনের পাথর বসিয়ে দিয়েছে। ধ্রুবের এমন বিহেভিয়ারে একটু হলেও অবগত তার ফুপুর কাছ থেকে যতটুকু সে শুনেছে, তার বোধগম্য হচ্ছে না এই ধ্রুব নামক প্রাণীটিকে। ধ্রুব হুট করে রাহির কোমর ছেড়ে দিলেও তার হাতটা ছাড়ল না, বরং আগের থেকেও দ্বিগুণ শক্তিতে ধরল। ধূপধাপ পা ফেলে রাহিকে ওই ভিড়ের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এমনভাবে টেনে হিসড়ে নিয়ে যাওয়াতে রাহি তাল মিলাতে পারছে না, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার। আরে আজব লোক আপনি, বলছি কখন থেকে ছাড়েন, প্লিজ ছাড়েন। সবার সামনে এটা কোন ধরনের পাগলামি? রাহি হাত ছোটাতে ছোটাতে বলল। এইভাবে নানান প্রশ্ন ছুটতে লাগলো ধ্রুবের দিকে, কিন্তু ধ্রুবের কান অব্দি আদৌ রাহির কোনো কথা যাচ্ছে কিনা সন্দেহ। সে আপন মনে রাহির হাত ধরে হেঁটেই যাচ্ছে। যখন গাড়ির কাছে গিয়ে থামলো তারা, ধ্রুব গাড়ির ডোর ওপেন করে রাহিকে বসতে বললে সে চিৎকার দিয়ে বলল, অসম্ভব, আমি আপনার সাথে একটা সেকেন্ডের জন্য কোথাও। ছাড়েন। রাহি এইবার ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, জাস্ট কিপ ইয়োর মাউথ শাট মীরা, ডোন্ট ট্রাই টু এসকেপ ফ্রম মি। ধ্রুব এগিয়ে এসে রাহির দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল। বলার সাথে সাথে ধ্রুব তার হাতের 2 আঙ্গুলের মাঝ দিয়ে রাহির কাঁধে চাপ দিল। চাপ দেওয়ার পরপরই রাহি বেহুশ হয়ে ঢলে পড়ল ধ্রুবের দিকে। ধ্রুব রাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, 7টা বছরের শুধু স্বপ্নে না, এখন থেকে এই মুহূর্ত থেকে এই আশরিক আলফাজ ধ্রুবের কাছে বদ্ধ থাকবা। আমাকে বদ্ধ বা উন্মাদ তোমার যাই মনে হোক না কেন, আই ডোন্ট কেয়ার। শান্তি চাই আমি, আর সেটার তোমার মাঝে বাস্তবে পেতে চেয়েছি। এতদিন শুধু স্বপ্নে ছিলে, সকল কিছু উপেক্ষা আমি করতে পারবো আমি তোমার জন্য। রাহিকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্ট বেঁধে রওনা দিল। কোথায় রওনা দিল কেউ জানে না। এদিকে ডাক্তার স্মিথ বারবার ধ্রুবের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ। ধ্রুবের পাগলামি কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা উনি নিজে স্বচক্ষে দেখেছেন। লাস্ট টাইম যেটা সে মার্ডার করে, সেই বডিকে 100 পিস করে লন্ডনের 100 জায়গাতে নিজে পুঁতে রেখেছে। তাকে মার্ডার করার কারণ হলো সফল ব্যবসায়ী হওয়ার কারণে ধ্রুবের শত্রুর অভাব ছিল না, তবে কেউ কখনো কোনো আঘাত করে উঠতে পারেনি। কারণ একে তো ধ্রুবের পাশে 2টা গরিলার মতো গার্ড থাকতো, আর 2 ধ্রুবের রাগ সম্পর্কে সবাই অবগত। ক্যাথরিন নামের এক বিদেশি নারী ধ্রুবকে অফার করেছিল বেড রিলেশনে যাওয়ার জন্য। ক্যাথরিন ছিল লন্ডনের সবচেয়ে ইয়াংগেস্ট সুন্দরী রিচ মডেল। তাকে পাওয়ার জন্য কত ছেলে হা হয়ে থাকে। সেখানে সে ধ্রুবের কাছে বিছানায় যাওয়ার জন্য পাগল ছিল। ক্যাথরিন যখন ধ্রুবকে অফার করে, তখন ধ্রুব তার কথার রেসপন্স তো দূরে থাক, তার দিকে চোখ তুলেই তাকায়নি। তখন সে তার মীরার ছবি দেখছিল ফোনে, যা সে পোর্ট্রেট করেছিল। সেইটা ফোনে তুলে রেখেছে যেন সে বাড়িতে না থাকলেও রাহির থেকে তার মীরার ছবি দেখতে পায়। ধ্রুবের এমন আগ্রহ দেখে
ক্যাথরিনের অনেক রাগ হয়। সেদিন কিছু না বলে চলে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্যাথরিন ধ্রুবের সাথে এই নিয়ে কথা বলতে আসতো, কিন্তু কখনো ধ্রুবকে পেত না, আবার কখনো ধ্রুব তার গার্ডকে দিয়ে তাকে আটকে রাখতো। এইভাবে একদিন ধ্রুবের ইঞ্জেকশনের দিন আসে, যা তাকে প্রতি 4 মাস পর পর নিতে হয়। না নিলে তাকে কন্ট্রোলে রাখা যায় না। সেদিন ধ্রুব ডাক্তার স্মিথের চেম্বারে নিজে যেয়ে মিট করতে যায়। ওখানে পৌঁছানোর পর সে জানতে পারল স্মিথ একটা টিনেজ বাচ্চার লেসন নিচ্ছে। সেই টিনেজ বাচ্চাটা তার ফ্রেন্ডকে চাকু দিয়ে খুন করে ফেলার চেষ্টা করছিল, তাই তার বাবা মা তাকে একটা সাইকোলজিস্টের আন্ডারে নিয়ে এসেছে। স্মিথ সেখানে ব্যস্ত থাকার কারণে ধ্রুব ওনার চেম্বারে বসে ওনার ওয়েট করতে লাগলো। বসে থাকতে বিরক্ত লাগায় সে রুমের ভেতরে পায়চারি করতে শুরু করলো। ক্যাথরিন কিভাবে জেনেছে ধ্রুব হসপিটালে এসেছে, তাই সে সেখানেও যে উপস্থিত হলো। ক্যাথরিন চেম্বারে আসলে ধ্রুব পিছন ফিরে দেখলো কে আসছে। দেখে নিয়ে সে আবারও ব্যাক করলো। এদিকে ক্যাথরিন তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাইছে বারবার। একসময় ধ্রুব সহ্য করতে না পেরে কষিয়ে দিয়েছে এক থাপ্পড় ক্যাথরিনকে। থাপ্পড় খেয়ে ক্যাথরিনের মেজাজ সপ্তমে উঠে গেছে। ইউ ব্লাডি বিচ সাইকো, হাউ ডিয়ার ইউ! ক্যাথরিন দাঁত কিরমির করে বলতে বলতে ধ্রুবের হাতের কবজিতে তার হাতের নখ দিয়ে আঁচড় দেয়। আর এই নখের দাগের আঁচড়ানোটা ক্যাথরিনের কাল হয়ে দাঁড়ায়। একে তো আজকে তার ইনজেকশন শরীরে পুশ করা হয়নি, আবার দ্বিতীয়ত ক্যাথরিনের এমন বিহেভিয়ার। সো ইউ ওয়ান্ট টু সি মাই সাইকোনেস? দেন সি। বলেই পাশে টেবিলে থাকা অ্যাকোরিয়ামটা তুলে ক্যাথরিনের মাথায় ফেললো। ক্যাথরিন এমন আক্রমণে মাথা দিয়ে দর দর করে রক্ত বেরোতে লাগলো। সে সেখানে বেহুশ হয়ে পড়ল। ক্যাথরিন যখন হুঁশে আসলো তখন সে দেখলো নিজেকে একটা টেবিলে বাঁধা অবস্থায়। তার সামনে বসে আছে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে ধ্রুব। ধ্রুব এসে ক্যাথরিনকে কিছু করতে যাবে তার আগে স্মিথ এসে তাকে থামিয়ে দেয়, ইঞ্জেকশন পুশ করে বেহুশ করে ফেলে। ক্যাথরিন সেদিন চলে গেলেও তার হিংসার উত্তাপে সে ঝলসে যাচ্ছিল দিনের পর দিন। তার লোক ঠিক করলো ধ্রুবকে মারার জন্য। লোকটা যখন ধ্রুবকে মারতে গেল তখন ধ্রুবের পুরনো পাগলামি নাড়াচাড়া দিয়ে উঠল। লোকটা জ্যান্ত থাকা অবস্থায় ধ্রুব তার শরীর 100 পিসে কাটলো এবং নিজে ড্রাইভ করে লন্ডনে 100 জায়গাতে রেখে আসছে। ক্যাথরিন যখন শুনলো তার পাঠানো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, উল্টো লন্ডনের ব্রেকিং নিউজে তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ফোর্স, যে এই লোক গুম হওয়ার পেছনে হাত, কারণ ওই লোকের সাথে লাস্ট সিন ছিল ক্যাথরিনের। সব মিলিয়ে ক্যাথরিন লন্ডন ত্যাগ করে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় আছে সে? ব্রেকিং নিউজ, ইয়াংগেস্ট রিচ মডেল ক্যাথরিন রাতারাতি গায়েব। এরপর থেকে স্মিথ আরও বেশি ভয় ধ্রুবকে নিয়ে। ধ্রুবের এমন পাগলামি জান নেওয়ার কারণ যদি হয় কারো, তাহলে সেটা অনেক বিপজ্জনক। রাহি যখন চোখ খুলল তখন সে নিজেকে চেয়ারের সাথে দড়িতে বাঁধা অবস্থায় পেল। এমন অবস্থায় নিজেকে পেয়ে রাহির বুক ধুরু ধুরু করতে লাগলো। চোখটা ভীষণ জ্বালা করছে। চারপাশ অন্ধকার, একটা লাইট মাথার উপর জ্বলছে। হ্যালো মাই বিউটিফুল মীরা। ধ্রুব পিছনে দাঁড়িয়ে রাহির কানে হিসিয়ে বলল। রাহি কুলু কুলু করে ঘামছে। কি করবে, কি ভাববে, কিছুই তার মাথায় এখন আসছে না। আদৌ কি সে এখান থেকে বের হতে পারবে? বাবা কত চিন্তা করছে, এই টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। সামনে তাকিয়ে একবার দেখলো ধ্রুবের দিকে। সে এখনো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের সাহস জোগাচ্ছে কিছু তো করা উচিত তার। এইভাবে চেয়ারে বেঁধে থাকা অবস্থায় মনে হচ্ছে ব্লাডগুলো নিশ্চল হয়ে যাচ্ছে। প্লিজ খুলুন, আমার হাতে লাগছে। রাহি এই দড়ি দিয়ে বাঁধার ব্যথা আর সহ্য করতে না পেরে বলেই ফেলল, শিট, সরি মীরা, হাউ ক্যান বি আই সো কেয়ারলেস, ড্যাম ইট।
ধ্রুব অন্য আরেকটা চেয়ারে লাথি মেরে হন্তদন্ত হয়ে রাহির কাছে গেল। রাহিকে দড়ি বাঁধা অবস্থা থেকে মুক্ত করে দিল, কিন্তু রাহির হাত সে ছাড়েনি। রাহির হাত নিয়ে দেখলো ফর্সা নরম হাতে দড়ির দাগ কেমন কালচে হয়ে বসে গেছে। ধ্রুব তাকে সোফায় বসে হাত ধরে অনবরত চুমু দিতে লাগলো। রাহির এমন ছোঁয়া সহ্য করতে পারছে না, সে হাত সরাতে চাইছে, কিন্তু ধ্রুব এত বেশি শক্ত করে ধরে আছে যে ব্যথা জায়গাটা মনে হচ্ছে আরও ব্যথা করে দিচ্ছে। চুমু দিতে দিতে রাহির হাত দুটো ভিজিয়ে দিল। তার ধারণা চুমু দিলে তার মীরার ব্যথাটা কমে যাবে। ধ্রুব চুমু হাতের উপর দিতে দিতে একসময় শান্ত হয়ে গেল, কিন্তু রাহির কাছ থেকে সে নড়ল না। রাহির দুই হাঁটুর উপর মাথা রেখে তার কোমর দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরল। রাহির অস্বস্তি হচ্ছে অনেক বেশি। নড়াচড়া যখন রাহি শুরু করলো তখন ধ্রুব রাহির হাঁটুর উপর একটা কামড় দিল। রাহি আওয়াজ করে উঠল, ডোন্ট মুভ, আই নিড ইউ। ধ্রুব এই প্রথম ফিসফিসিয়ে আওয়াজের থেকে একটু ভারী গাম্ভীর্যের সাথে কথা বলল। রাহি কিছু বলতে যাবে তার আগে ধ্রুব ইনসেন করার মতো একটা কথা বলল, दुनिया मुझे ढूंढती है, मुझे पाने के लिए, और मैं मेरी मीरा को ढूंढने के लिए उस दुनिया के लोगों को अंधेरों में ढकेल देता हूँ। রাহির বুকের ভেতরটা ফুরুত করে উবে গেল। এরকম করে বলছে কেন? এতক্ষণ তো শুধু ভয় লাগছিল, এখন মনে হচ্ছে চিল্লিয়ে গলা ফাটিয়ে কাঁদি। জানো, সেই 7 বছর থেকে তোমাকে স্বপ্নে দেখে আসছি আমি। জাস্ট একটু করে তোমাকে ছুতে চেয়েছি, কিন্তু তুমি তার আগেই আমার কাছ থেকে সরে যেতে। এইবার তোমাকে পেয়েছি, কোথাও যেতে দিব না। এই বলে ধ্রুব সারা মুখ জুড়ে চুমু খেতে লাগলো, আর তার চুমুটা এত বেশি দ্রুততম হচ্ছিল যে রাহির সারা মুখ এখন চুমুর কারণে গরম হয়ে গেছে। প্লিজ ছাড়েন, আপনি যাকে খুঁজছেন আমি সে না, আর আমি হতেও পারি না অন্য কেউ। আমার নাম ইসরাতুল ইসলাম রাহি। আপনি ভুল মানুষকে এনেছেন। রাহি জোর করে ধ্রুবকে থামিয়ে দিয়ে কথাগুলো বলল। রাহির এমন কথা শুনে ধ্রুবের মাথায় ধপ করে মনে হচ্ছে আগুন জ্বলে গেল। সে চুমু খাওয়া বন্ধ করে স্থির হয়ে গেল, রাহির দিকে রক্তিম চোখে তাকালো। আমি ভুল? নো নো নো, আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না। ধ্রুব বলে রাহির গাল দুটো দুই আঙ্গুলের মাঝে চেপে ধরল। রাহির চোখে টুপ করে জল জমেছে নিচে গড়িয়ে পড়ল। রাহির চোখের জল দেখে ধ্রুবের ওই রক্তিম চোখ দুটো নিমিষে ঠান্ডা বরফে পরিণত হলো। ধূসরাঙা চোখে তার করুণা জন্মালো। সাথে সাথে গাল ছেড়ে রাহির গালে হাত বোলাতে লাগলো আর বিড়বিড় করে সরি বলতে লাগলো। রাহি যখন একটু আওয়াজ করে কাঁদতে লাগলো তখন ধ্রুবের হুঁশ আসলো। প্লিজ মীরা, কেঁদো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 7টা বছর তোমার জন্য খাওয়া ঘুম কিছু ঠিক ছিল না মীরা। তুমি আমার হয়ে যাও মীরা, আমার আর কিছু চাই না। রাহির দুই হাত ধরে বলল, প্লিজ, আমার বাবা টেনশন করছে, আমাকে বাড়ি দিয়ে আসুন। রাহি অনুনয়ের সাথে বলল, না, কোথাও যাবা না তুমি। তুমি গেলে যদি আবার হারিয়ে যাও, তোমাকে খুঁজে পেতে আমি যদি আর পাই, আমি তোমাকে পাওয়ার জন্য আর কষ্ট করতে পারবো না। দেখো, আমার এখানে ব্যথা হচ্ছে খুব। ধ্রুব কেমন বাচ্চাদের মতো তার বুকে রাহির হাত রেখে কথাগুলো বলছে। রাহির হাত অলরেডি কাঁপতে শুরু করছে। হাত সরাতে চাইলে সেখানে ধ্রুব আরো শক্ত করে চেপে ধরে আছে। রাহি বুঝতে পারছে না কিছুই যে এখান থেকে সে বেরোবে কি করে, কিভাবে ছাড়া পাবে এই ধ্রুব নামের লোকটা থেকে। ধ্রুব তার হাঁটুতে মাথা রেখে কোমর ধরে নিচে বসে পড়ল। আবার দেখে মনে হচ্ছে কোনো ছোট্ট বাচ্চার জিনিস হারিয়ে যাবে, এজন্য তা শক্ত করে ধরে আছে সে। রাহি তখন অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলো। যেহেতু তার মানসিক সমস্যা আছে আর এই মানসিক সমস্যার পুরোটা জুড়ে মীরা নাম, এখন সেই নামটাই ব্যবহার করবে সে। শুনছেন, একটু কথা ছিল। রাহি আস্তে করে বলল। রাহির হাঁটুর মাঝে মাথা রেখে ধ্রুব আওয়াজ করলো।
দেখেন, আপনি যেমন আপনার মীরার জন্য চিন্তা করেন, ঠিক তেমনি এই মীরার জন্য ও তার বাবা চিন্তা করেন। তার বাবা যদি চিন্তায় কিছু হয়ে যায়, তখন মীরার যদি নিজেকে কিছু করে ফেলে। রাহি বলল। রাহির এমন কথা শুনে ধ্রুব তড়িৎ গতিতে লাফ দিয়ে উঠল। তার মীরার কিছু হয়ে যাবে বা নিজেকে কিছু করে দেবে এই কথা তার হজম হচ্ছে না। তার মীরার কিছু হলে সে কি করে বাঁচবে? তাৎক্ষণিকভাবে সে রাহির কাছে গেল। নো মীরা, তুমি নিজেকে কিছু করতে পারো না। আমি তোমার কিছু হতে দিব না। তুমি নিজেকে কিছু করলে সবাইকে শেষ করে দিব আমি। ধ্রুব এইসব বলে কেমন বিড়বিড় করতে লাগলো। রাহিকে বুকের সাথে চেপে ধরলো, এমন শক্ত করে চেপে ধরেছে যে নিঃশ্বাসটাও আটকে যাচ্ছে তার। আমি নিজেকে কিছু করব না, কিন্তু আমার বাবার যদি আমার কারণে কিছু হয়ে যায়, আমি নিজেকে শেষ করে দিব। আগে আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। রাহি দম আটকে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে যদি আমার থেকে কেউ কেড়ে নেয়, আমি কাউকে ছাড় দিব না মীরা। কেমন ব্যাকুল কণ্ঠে বলল ধ্রুব। কেউ নিবে না, মীরাকে ভরসা করেন না। রাহি বলল, তুমি এই আশরিক আলফাজ ধ্রুবের সমস্তের অস্তিত্বে বিরাজমান করো। তোমার কথা শুনবো, কিন্তু তোমাকে আমার হতে হবে। ধ্রুব বলল, আমি তো আপনারই। এইভাবে নয়। हजारों ने तुम चाहा होगा, पर महसूस और प्यार करने हक सिर्फ मुझे है और मैं ही रहूंगा। ধ্রুবের এইভাবে নয় কথাটা শুনে রাহির মাথাটা চক্কর দিয়ে উঠল। সে কি চাইছে? প্রশ্নের ঘুরপাক তাকে খেয়ে ফেলছে। এদিকে ধ্রুবের মতিগতি শুরু থেকে রাহির সুবিধার ঠেকছে না তার। কি করবে তাকে নিয়ে ধ্রুবের এমন হাসি বুকের ভেতরের কলিজাটা কেমন লাফ দিয়ে উঠছে বারবার। রাহির বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। রাহির পাশে তার বাবা রুবেল অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন, আর তার সামনের সোফাতে ধ্রুব পায়ের উপর পা তুলে নির্বিঘ্নে বসে আছে। সামনের ব্যক্তিটিকে দেখে আর তার কথা শুনে রুবেলের চোখগুলো আলুর মতো হয়ে আছে, আর রাহি পায়ের নখ দিয়ে মেঝে খোটাচ্ছে। সে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে না কি করবে কিছুই বুঝছে না। মানে কি? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আবার এই 3 দিনের ভেতরে? আবার এই 3 দিন আমার বাড়িতে থাকতে চাও? মজা করছো আমার সাথে? আপনার বাসায় সমস্যা হলে আমার বাসায় চলেন, সেখান থেকে না হয় বিয়েটা হবে। ধ্রুব ভাবলেশীন উত্তর দিল, মাথার চুলগুলো উপরে তুলে। মানে কি? আমি আমার মেয়েকে তুলে দিব অজানা অচেনা ছেলের সাথে? রুবেল বলল, আমি অজানা নই। আমি মীরাকে আগে থেকে চিনি, আর মীরাকে বিয়ে করতে চাই। সেটা ওর সাথে থেকেই, সেটা যেখানেই হোক না, আমি ওর সাথে থাকবো। ধ্রুবের ক্লিয়ার উত্তর। মীরাটা কি আবার? রুবেল হকচকিয়ে জিজ্ঞেস করলো, বাবা আমি। রাহি আস্তে আস্তে উত্তর দিল। কি মিনমিন করছিস তুই? রাহিকে জিজ্ঞেস করছে রুবেল। কিছু না বাবা, তুমি চলো গিয়ে খেয়ে নাও, এই বিষয়ে পরে কথা বলা যেতে পারে। রাহি নিঃশ্বাস ফেলে বলল, মানে কি? এখানে কি তামাশা চলছে? এই এক কথা কোথা থেকে এসে বিয়ে করবে বলছে, সেটা আবার আমার বাড়িতে আমার সামনে। 3 দিনের মধ্যে বিয়ে, আর এই ছেলে নাকি বিয়ে করা অবধি এখানেই থাকবে। রুবেল একটু জোরে কথা বলল। বাবা! রুবেল কখনো রাহির সাথে জোর গলায় কথা বলেনি। আজ এইভাবে চিল্লিয়ে কথা বলাতে সে নিজেও গিল্টি ফিল করছে। তার মেয়ে, তার জান। এরকম উড়ে আসা জুড়ে বসা লোকের সাথে তো নিজের পুতুলের তিনি বিয়ে দিতে পারেন না। আচ্ছা, আপনি আমার মীরার উপর চিল্লাচ্ছেন কেন? ধ্রুব ক্রুব্ধ চোখে জিজ্ঞেস করলো। রাহি বড় বড় চোখ করে ওর দিকে তাকাচ্ছে। তার বাবা তার উপর চিল্লিয়ে কথা বলবে না তো সে বলবে? অবশ্য সেও চিল্লিয়ে কথা বলেছে আজকে। এই ছেলে, এই আমার মেয়ের সাথে আমি চিল্লিয়ে কথা বলি আর
মেরে কথা বলি, তুমি বলার কে? আমার মীরার সাথে আমি কাউকে চিল্লিয়ে কথা বলতে দিব না। আর আমি আপনার এখন গেস্ট প্লাস হবু জামাই। ফর গড সেক, বলবি মীরাটা কে এখানে? আমি, তুই আর এই লম্বু ছাড়া এখানে তো কেউই নেই, তো ও কাকে মীরা ডাকে? প্লিজ তোমরা চুপ করো বাবা, তোমার ঘরে চলো আগে। রাহি ওর বাবার হাত ধরে ওর রুমে নিয়ে যাচ্ছে। এদিকে রাহির হাত ধরে টান দিল ধ্রুব। রাহি অবাক আর ভয়ার্ত চোখে তাকিয়ে আছে যে তার বাবার সামনে এই ছেলে হাত ধরছে। রুবেলও বিস্ময়ের চোখে তাকাচ্ছে, জাস্ট রাহির জন্য কিছু বলতে পারছে না। এই ছেলে, তুমি আমার মেয়ের হাত ধরো কোন সাহসে? ছাড়ো এক্ষুনি, ছাড়ো। রুবেল এই বলে ধ্রুবের হাত সরাতে লাগলো। ধ্রুবের হাত তিনি সরাতে পারলেন না। আমি আমার মীরার হাত ধরেছি, কারো পারমিশনের এখানে আমার প্রয়োজন নেই আমার। ধ্রুব স্থির দৃষ্টিতে জবাব দিল রাহির দিকে তাকিয়ে। এদিকে বেচারি রাহি পড়েছে দোটানায়, না তার বাবাকে কিছু বলতে পারছে, না এই মীরার আশিককে। মনে হচ্ছে দুজন দড়ি ধরে টানছে আর ঝুলন্ত হয়ে ঝুলছে রাহি। আবার মীরা বলো। রুবেল বলে তেরে এগিয়ে আসলে রাহি তাকে থামায়। তাড়াহুড়ায় তার বাবাকে তার রুমে নিয়ে যায়। সেখানে তার বাবাকে রুমে থাকতে বলে, সে এসে সব বুঝাবে। রাহি তার বাবাকে তার রুমে রেখে এসে ড্রয়িং রুমে আসছে। দেখলো ধ্রুব কাকে কল করে তার ড্রেস, শু, বডি স্প্রে, মেডিসিন যা লাগে যাবতীয় আধ ঘন্টার মধ্যে নিয়ে আসতে বলল। কথা বলা শেষে পেছন ফিরে তাকালো, দেখলো সে রাহি দাঁড়িয়ে আছে। ধীর পায়ে রাহির দিকে এগোচ্ছে সে। তার প্রতিটা ধাপ রাহির বুকের ভেতরে ভয়ের তবলা মনে হচ্ছে কেউ বাজাচ্ছে। মীরা। ধ্রুব এসে হিসিয়ে রাহির চুল কানে গুজে দিয়ে বলল। রাহির মনে হচ্ছে গলায় আটকে গেছে ধ্রুবের এমন কাছে আসাতে। আমার থেকে তোমাকে কেউ আলাদা করলে তাকে আমি জ্যান্ত রাখবো না। রাহির কানে ফিস ফিস করে বলল ধ্রুব। রাহির জান মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। কথাটা যে তার বাবাকে মিন করে বোঝালো তাতে কোনো সন্দেহ নেই। বাবার কিছু হয়ে যাবে এই কথাটা ভাবতেই রুহুটা কেঁপে উঠল তার। হে মীরা, ডোন্ট স্কেয়ার্ড। তুমি আমার থাকলে আমি কাউকে কিছু করব না, কিন্তু কেউ তোমার থেকে আমাকে সরালে তাকে আমি ঠিকও রাখবো না। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল। ফ্ল্যাশব্যাক। রাহি যখন ভাবছিল ধ্রুবের কথার মিন কি কি হতে পারে, তখন ধ্রুব রাহিকে নিজের কোলে বসিয়ে দিল, তার দিকে ঘুরিয়ে। তারপর রাহির ডান গালের কালো কুচকুচে তিলের দিকে চেয়ে রইল। এমন চাহনিতে রাহির প্রচণ্ডভাবে অস্বস্তিকর লাগছিল। উঠতে গেলে ধ্রুব তার দিকে কটমট করে তাকায়। রাহির বুকের ভেতরটা ধপ করে নিভে গেল। অন্তত এখান থেকে বের হতে না পারলে সে কিছুই করতে পারবে না তার কথা শোনা ছাড়া। ধ্রুব তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে রাহির কুচকুচে কালো তিলটার উপর একটু ছুঁয়ে দিল। রাহির গায়ের পশম দাঁড়িয়ে গেল এমন ছোঁয়াতে। ধ্রুব টুপ করে রাহির ওই কালো কুচকুচে তিলের উপরটা ছুঁয়ে দিল ঠোঁট দিয়ে। শুষে নিতে লাগলো রাহির তিলটা। ধ্রুবের এমন বিহেভিয়ার রাহি একদম রোবট হয়ে গেছে। চোখের জল জমে গিয়ে যখন ধ্রুবের হাতে পড়ল, তখন ধ্রুব তার দিকে তাকায়। ম্যারি মি ইন 3 days। রাহি অবাক হয়ে চেয়ে রয়েছে। তার মাথাতে ঢুকছে না এই লোক কি বলছে। বিয়ে করতে হবে, আর সেটা আবার 3 দিনের মাঝে। এইভাবে কিভাবে? আই ডোন্ট নো। তুই রাজি হও। তুই এখন বাসায় গেলে আমি সেখানে যাব, সেখানেই 3 দিন থাকবো, আর বিয়ে করে সেখান থেকে আসবো। রাহির সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। 3 দিন সে তার বাড়িতে থাকবে। বাবা কি বলবে? এই কার পাল্লায় আল্লাহ তাকে ফেললো। আর যদি সেটা না শোনো, ভুলে যাও বাড়ি যাওয়ার কথা। সেটা আর তোমার এই জন্মে হবে না মীরা। ধ্রুব কথা বলার সময় একটা বিড়াল খুব ম্যাও ম্যাও করছিল। যখনই বিড়ালটা ম্যাও ম্যাও করছিল, ধ্রুব চোখ মুখ কুচকাচ্ছিল। সে এসে কথাটুকু বলে বিড়াল কোথায় ছিল তাকে টেনে বের করে এক লাথি দিয়ে বাহিরে ফেললো।
রাহি ভয়ে এক প্রকার মৃদু চিৎকার দিয়েছে। বিড়ালটাও লাথি খেয়ে অনেক জোরে আর্তনাদ করেছিল। রাহির চিৎকার শুনে ধ্রুব তার কাছে তড়িৎ গতিতে ফিরে আসলো। তোমার আমার মাঝে কাউকে আসতে দিব না আমি। দেখছিলেন না কত ডিস্টার্ব করছিল এই ব্লাডি বিস ক্যাটটা, এই জন্যই মেরেছি। তোমাকে তো ভালোবাসতে চাই, যে ডিস্টার্ব করবে তাকে আমি সরিয়ে ফেলবো। রাহি ভয়ে তার দিকে তাকাতে পারছে না। ধ্রুব তার কানের কাছে মুখ নিয়ে বলল, সো হোয়াটস ইউর ডিসিশন মীরা? যা বলবেন তাই হবে, আমাকে বাড়ি দিয়ে আসুন। রাহি উত্তর দিল, কারণ এই মুহূর্তে তাকে মানা ছাড়া আর কোনো উপায় নেই। বের হতে হবে এখান থেকে আগে। দ্যাটস মাই মীরা। ধ্রুব মুচকি হেসে রাহির কপালে চুমু দিয়ে তার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে দিল। কলিং বেলের আওয়াজে রাহির ধ্যান ভাঙল। ধ্রুব এখানে এখনো তার হাত ধরে আছে। রাহি ছট করে সরে গেল। ধ্রুব তাকালো তার দিকে। কলিং বেল বাজছে, দেখি কে এসেছে। স্টপ, দ্যাট উইল বি মাই ম্যান। দে ব্রিং মাই থিংস। তোমাকে আমার সামনে ছাড়া আর কোনো ছেলের সামনে যাওয়ার পারমিশন দেইনি আমি। শুধু আমি ছাড়া আর কোনো ছেলের সামনে চোখ তুলে তাকাবে না। ধ্রুব রাহিকে থামিয়ে দিয়ে কথাগুলো বলল। রাহিকে পর্দার আড়াল করে দরজা খুলে ধ্রুব তার লোকের কাছ থেকে তার জিনিসগুলো নিল। 3টা বড় বড় ব্যাগ, কি আছে এতে কে জানে। इस चाहत को तुम मजाक न समझो, तुम्हारा इश्क और नशे में कितना डूबे हो हम, बस इतना ही मान लो। ধ্রুব রাহির কাছে এসে তাকে দেয়ালের দিকে ধরে ঠান্ডা গলায় বলল, রাহির থুতনি উঁচু করে ধরে। আমার রুম। ধ্রুব বলে রাহির মুখে ফু দিল। রাহি চোখ বন্ধ করে নিল। চলেন দেখাচ্ছি। রাহি এই বলে এগোতে লাগলে ধ্রুব তার হাত টেনে ধরল। রাহি অবাক হয়ে চেয়ে রইল। এরকম টানাতে সে হক চকিয়ে গেছে। এখন থেকে সর্বদা আমার হাতের মাঝে তোমার হাত রেখে হাঁটবা। নেক্সট টাইম যেন বলতে না হয়। ধ্রুব কথাটা বলে রাহির উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে হাঁটা দিল। বাধ্য রাহিও সেই সাথে ওইভাবে হাঁটতে লাগলো। ধ্রুবকে তার রুমে রেখে নিজের বাবার রুমে আসতে যেও ধ্রুব নানান প্রশ্ন করে তার মাথাটা খেয়ে দিল। শেষমেশ ধ্রুব যখন ছাড়ল তখন রাহি তার বাবার রুমে গেল। ওই, তোর সাহস তো কম না? রাফির সাথে তুই মার্কেটে গেছস? পা কেটে তো রেখে দেবো আমি। চিনস তুই আমারে? আরে বাবা আস্তে, এত জোরে চিল্লাও কেন? আর আমি তোমাকে কতবার বললাম মার্কেটে গেছি, কারণ আজকেই ইনহেলার নেওয়ার লাগতো ওর আম্মার, বাধ্য হয়ে গেছি। রসনা উত্তর দিল। তুই যাবি কেন? তোর ইনহেলার লাগতো? তুই জানিস না রাফি তোকে পছন্দ করে? ওর নজর কত খারাপ জানার পরে এরকম আমাকে না জানিয়ে কেন গেছিস তুই? আরও দ্বিগুণ জোরে চিল্লিয়ে প্রান্ত বলল, এজন্যই তোমাকে জানাইনি আমি। কিভাবে জানছো আল্লাহ জানে আর তুমি জানো। রসনা বলল। ওই, তুই আমার থেকে আর কি কথা লুকাস? ওই তোর জান আমি কবজ করে ফেলবো, প্রান্ত বলল। ওই ওই করো কেন? আমার বাবা মা আমাকে কত সুন্দর নাম দিয়েছে সেটা ডাকো। চুপ, একদম চুপ। পাখা গজিয়েছে না তোর? একদম ডানা কেটে ফেলে দেব। তুই দাঁড়া, আমাকে আসতে দে শুধু। আর মা, ও গ্রাম থেকে ফিরুক, আকত 6 মাস পর না আগেই হবে। তুই চিন্তা করতে পারবি না আমি এসে তোর কি হাল করব, প্রান্ত বলল চিল্লিয়ে। আমি তোমাকে বিয়ে করব না এভাবে থ্রেট দিলে। আমি তোমাকে বকাও দিই না, তুমি যতটা দাও। তুই বিয়ে করবি না? তোর ঘাড় সহ করবে। রাসনা হতাশ চোখে ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে রইল। সারাদিন পর একটুখানি কথা হলো, তাও এই রাফির বাচ্চার জন্য, সেটাও গেল। রাফি সম্পর্কে রাসনার কাজিন হয়। রাফি রাসনাকে পছন্দ করে অনেক আগে থেকে, যখন প্রান্ত আর রাসনার রিলেশনও ছিল না। রাফির নানান ভঙ্গিতে বোঝালেও রাসনা পাত্তা দিত না। যখন তাদের রিলেশন হলো রাসনা তাকে রাফির কথা জানায়। সে জানিয়েছিল তার সাথে না মিশতে। একবার রাসনাদের বাড়িতে এসে রাফির দেখা পেয়েছিল। রাফি তখন বিশ্রীভাবে রাসনাকে দেখছিল। তখন থেকে প্রান্ত রাফিকে দেখতে পারে না।
আজকে রাসনা কলেজ থেকে ফিরছিল, ওই সময় রাফির সাথে দেখা। মেডিসিন কিনতে যাবে সে এখন, রাসনাকেও জোর করে জবরদস্তি করে নিয়ে যাবে। রাফির মা সাথে থাকায় না করতে পারেনি, আর প্রান্তকেও জানায়নি। এখন প্রান্ত কিভাবে জেনে গেছে ওর বন্ধু না হয়ে সিসিটিভি রাসনার পিছনে লাগিয়ে রাখছে সে জানিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ রাসনা ঝাড়ি খেলো। ঘুমাও, লাভ ইউ। আমি এসে তোর অবস্থা টাইট করব, মাইন্ড ইট। টুং করে রাসনার ফোনে প্রান্তর মেসেজ আসাতে যখন দেখতে পেল তখন এইটাই লিখে খুশি হলো, আবার ভয়ও পেল, না জানি পরে কি করে। সব তো বুঝলাম, সে যে আস্ত পাগল সেটাতে তো কোনো ডাউট নেই, কিন্তু তুই আগে আমাকে জানাসনি কেন? রুবেল জিজ্ঞেস করলো রাহিকে। রাহি তার বাবাকে এতক্ষণ সব কিছু খুলে বলল। বাবা বলে কি হবে বলো? দেখছো কিভাবে সে আমাকে নিয়ে পজিটিভ, তোমার সামনেও সেটা। কি করা যায় তাই তো বুঝছি না। পুলিশকে ফোন দিই, ওরা এই পাগলকে সামলাতে পারবে আর পাগলা গারদে ভর্তি করাবে। এইভাবে হয় না বাবা, সে মানসিকভাবে স্টেবল না, বুঝছি আমি আর তুমিও। রাহি জানালো। তুই চুপ থাক, আমি কল করি। এই বলে রুবেল ফোন নিয়ে পুলিশকে ফোন করতে চলে গেল। রাহির উত্তরের অপেক্ষা না করে সবাই নিজেদের মতামত জানিয়ে চলে যায়। রাহিও কিছু বলা থাকতে পারে সেটা কেউ বোঝে না। আধা ঘন্টা পর পুলিশ মেঝেতে পড়ে আছে, কারণ তার গালে ধ্রুব সর্বোচ্চ শক্তি দিয়ে কষিয়ে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। এদিকে রুবেল থম মেরে একবার পুলিশের দিকে তাকাচ্ছে আর একবার ধ্রুবের দিকে। ফ্ল্যাশব্যাক। রুবেল ফোন করার 5 মিনিটের মাথায় পুলিশ হাজির। কলিং বেল বাজাতে রুবেল যে দরজা খুলল। আসুন, দেখুন কিভাবে একটা পাগল লোক আমার বাড়িতে এসে বসে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। চলুন দেখান। রুবেল পুলিশকে সাথে করে ধ্রুবের রুমের দিকে নিয়ে গেল। রাহি ঘর থেকে বের হয়নি, চিল্লা পাল্লা ঠিক শুনছে। ধ্রুব কেবলই শাওয়ার নিয়ে এসে টি শার্ট পরছিল, আর পুলিশ এসে তার কলার ধরে টান দিল। কলার ধরে টান দিয়ে হিড় করে বাহিরে নিয়ে যাচ্ছে। ধ্রুবের ব্রেইনের প্রতিটা কোষ মনে হচ্ছে আগুনকে জ্বালিয়ে দিল। কলার ধরার সাহস কেউ আজ অবধি করে নাই। ধ্রুব তাকে আর এগোনোর সুযোগ না দিয়ে তার দিকে ঘুরিয়ে টাইনা এক থাপ্পড়। লোকটা এত জোরে ছিটকে পড়ল যে রুবেলও তড়াক দিয়ে লাফ দিয়ে উঠেছে। ধ্রুবের রাগ কোনোভাবে কমছে না। রাহি এমন আর্তনাদ শুনে বাহিরে আসলো। ধ্রুব যখন দেখলো রাহি বাহিরে আসছে তখন তার মেজাজটা আরও জ্বলে গেল। রাহির 2 গাল চেপে ধরে রাহি ব্যথাতেই কুকিয়ে গেল। রুবেল এগিয়ে আসলে ধ্রুব তাকে চোখ দিয়ে ইশারা করে থেমে যেতে। ওখানে রাহি এই নজরের মানিটা বোঝে। এখন বাবা না থামলে সে বাবাকেও কিছু করে দিতে পারে। রাহি ইশারায় তার বাবাকে না করলো। রুবেল তটস্থ ধরে দাঁড়ালো। না করেছিলাম না কারো সামনে আসতে, কেন আসলে বলো বাইরে, বলো মীরা। ধ্রুব এত জোরে রাহির গাল চেপে ধরেছে আর চিল্লালো, কানে মনে হচ্ছে তালা লেগে গেল তাদের। রাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব রাহিকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যেয়ে রাহির ওড়না টেনে তার হাত বাঁধলো বেডের সাথে, পা বাঁধলো তার ট্রাউজারের সাথে, আর মুখে দিল কস্টেপ। তার ব্যাগে ছিল সেটা বের করে। দিস ইজ ইয়োর পানিশমেন্ট ফর নাও। আগে বাইরেরটাকে সাইজ করে আসি। অ্যান্ড লিসেন, ইয়োর ফাদার ডিড নট ডু দ্য রাইট থিং। ধ্রুব বলে বেরিয়ে গেল। এদিকে রুবেল চিল্লাচ্ছে কি করছে তার মেয়েকে নিয়ে। ধ্রুব বেরিয়ে আসলো যখন রুবেল ঢুকতে গেলে তাকে বাধা দিয়ে বলল, ডোন্ট ট্রাই, আদারওয়াইজ ইট উইল নট গুড। হোয়াট হ্যাপেন নেক্সট? ধ্রুব শান্তভাবে বলল। ধ্রুবের এমন আওয়াজ আর চাউনি দেখে রুবেল বাধ্য হয়ে চুপ থাকলো। ধ্রুব বাহিরে এসে দেখলো পুলিশ পালানোর চেষ্টা করছে। তখনই ধ্রুব তাকে টেনে এনে তার মেইন পার্টে এক লাথি দিল। বেচারা আর্তনাদের আরো জোরে চিল্লালো, তোকে যেন আমি ত্রিসীমানায় না দেখি। আউট।
ধ্রুব চিল্লিয়ে বলল। পুলিশটা অতি কষ্টে দাঁড়ালো আর কোনো রকমে দাঁড়িয়ে ভো দৌড় দিল। এটা আপনার প্রথম ভুল আমার কাছে। আমি কোনো ভুল ক্ষমা করি না। এখানে আপনি মীরার বাবা, এই জন্য কিছু বললাম না। কিন্তু আমি চুপ থাকবো না। আজ থেকে আপনি বিয়ে হওয়া অবধি মীরার সাথে দেখা করতে পারবেন না। মানে কি? আমার মেয়ে আমার বাড়ি, আমার বাড়িতে তুমি উটকো হয়ে থাকছো, আর আমার বাড়িতে আমার মেয়ের সাথে দেখা করতে পারবো না? বলি, নেশা কবার করো দিনে যে এখনো ছুটেনি তোমার? নেশা 7টা বছর 9 মাস 18 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড প্রতি মুহূর্তে করায় আমার মীরা, যার মাদকতা এত তীব্র যে আমি দিন দিন ডুবছি তাতে। এই নেশায় ক্ষতি হলেও আমি চোখ বন্ধ করেও নিতে রাজি। কিন্তু আপনি আমার মীরার থেকে দূরে থাকবেন। আপনার জন্য মীরা আমার কাছ থেকে দূরে সরলে আপনাকেও এই দুনিয়া থেকে সরাতে আমি দুবার ভাববো না। ধ্রুব বলেই ধপাধপ পা ফেলে রাহির কাছে গেল। রুবেল অবাকের চরম পর্যায়ে গেছে। তার মেয়ের সাথে দেখা করতে দেবে না এই কিছুক্ষণের আশা ছেলে, আবার তারই বাড়িতে। রাহির কাছে যে দেখলো ধ্রুব, রাহি কাতরাচ্ছে হাতের বাঁধন খোলার জন্য, কিন্তু মুখে টেপ থাকার কারণে পারছে না সেটা। ধ্রুব তার কাছে গিয়ে যখন দাঁড়ালো, তখন রাহি ভয়ে একটু পিছু সরলে ধ্রুব তাকে তার পা টান মেরে সামনে আনলো। কথা কেন শোনো না আমার? আজ তোমার পানিশমেন্ট হলো, তুমি সারা রাত এইভাবেই থাকবে। ধ্রুব বলল। রাহি চোখ বড় বড় করে তাকাচ্ছে, মুখে টেপ দেখায় কিছু বলতে পারছে না। ইশারায় অনেক আকুতি মিনতি করছে, কিন্তু ধ্রুব তা পাত্তা না দিয়ে তার ফোন নিয়ে বসলো। কারণ স্মিথ বারবার ফোন দিচ্ছে তাকে, আগে ক্লিয়ার করা দরকার। রাহি অসহায় চোখে তাকাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে তার। কি করবে সে? ওইভাবে হেলান দিয়ে খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রাহি। ধ্রুব তার ফোনে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছিল। যখন তার মাথার ব্রেনগুলো জানান দিচ্ছে, তোমার মীরাকে তুমি কষ্ট দিচ্ছ, ওঠো। এইভাবে তুমি তাকে কষ্ট দিতে পারো না। তুমি এইভাবে তাকে কষ্ট দিলে সে তোমার থেকে চলে যাবে। ধ্রুব তড়াক করে লাফ দিয়ে উঠেছে, ঘেমে নেমে একাকার। বিড় করে বলছে, আমার মীরা যেতে পারে না, আমার মীরা আমাকে ছেড়ে চলে যেতেই পারে না। নো নো। এইভাবে বলতে বলতে ধ্রুব রাহির দিকে তাকালো। ওইভাবে বাধা অবস্থায় শুয়ে গেছে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। তার মীরাকে তার সামনে দেখতে পেয়ে মনে হচ্ছে অস্থিরতাটা কিছুটা কমে এলো। আস্তে আস্তে করে বসে তারপর রাহির হাতের বাঁধন আলগা করে খুলে দিল। ঘুমন্ত রাহি একটু নড়ে উঠলেও ঘুমের তেজ বেশি থাকার কারণে সজাগ হলো না। তার ঘুমন্ত মীরাকে এত বেশি নেশাক্ত লাগছে যে পারলে এক্ষুনি তাকে উঠিয়ে নিয়ে চলে যায় সে। কিন্তু সে তার মীরাকে সময় দিয়েছে, যা সে সময়ের মধ্যে তার না হলে তার আশিক আলফাজ ধ্রুব স্টাইলে তাকে নিজের করবে। तेरे इश्क पे कितने डूबे हुए हम, पर तेरी ना मानने की चाहत गुमराह करते ही मुझे बहुत। ধ্রুব রাহিকে সোজা করে শুয়ে দিয়ে তার কানে হিসিসে বলল। রাহি ঘুমের মাঝেও কেঁপে উঠল। বাধার কারণে রাহির ফর্সা হাত পায়ে কেমন লালচে দাগ পড়ে গেছে। ধ্রুব সেখানে ছোট ছোট চুমু দিল। রাহির একটা হাত ধরে মেঝেতে বসে খাটে হেলান দিয়ে দিল। রাহিকে দেখতে দেখতে সেও ঘুমিয়ে গেল। সামনে বেহুশ হয়ে পড়ে আছে রুবেল। চেয়ারে বাঁধা অবস্থায় রাহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে ধ্রুবের দিকে। ধ্রুবের চুল আওলা ঝাওলা, চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। রাহি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ধ্রুবকে। ফ্ল্যাশব্যাক। রাহি ঘুম থেকে উঠে নিজেকে খোলা অবস্থায় পেয়ে খুব অবাক হয়েছে। পাশে দেখে ধ্রুব তার হাত ধরে মেঝেতে শুয়ে আছে। তার হাত ধরে রাহি আস্তে করে হাত সরিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। রাহি ঘর থেকে বের হতে দেখে রুবেল তার কাছে দৌড়ে আসলো। তুই ঠিক আছিস? ওই পাগল তোকে কিছু করেনি তো? রুবেল একসাথে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। বাবা, আমি ঠিক আছি, কিছু করেনি ও আমার, রাহি জানালো। তুই পালিয়ে যা। মানে কি বলছো তুমি? রাহি অবাক হয়ে বলল। হ্যাঁ, তুই পালিয়ে যা। আমি কোনোভাবে তোকে ওই লোকের সাথে বিয়ে দিয়ে তো দূরে থাক,
আমি ওকে আমার বাড়িতে আমার মেয়ের পাশে সহ্য করতে পারছি না। কিন্তু বাবা, এভাবে কিভাবে? রাহি বলল। তোকে আমার কসম, তুই এখান থেকে যা, চল। এই রুবেল রাহির হাতে টাকা গুঁজে দিয়ে ব্যাগে কিছু টাকা ঢুকিয়ে দিয়ে রুবেল তার চাচাতো ভাইয়ের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। রাহিকে ট্রেনে তুলে দিয়ে রুবেল বাড়ির দিকে ফিরে যায়। বাড়ি ফিরে দেখে দরজা খোলা, কিন্তু কোথাও ধ্রুব নেই। তিনি হন্তদন্ত হয়ে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। ভাবছে আপদ নিজে থেকেই চলে গেছে। এইসব ভেবে যখনই পিছু ঘুরতে যাবে তখন রুবেলের মুখে ক্লোরোফর্ম মেরে দিয়েছে। রুবেল ঝাপসা চোখে শুধু দেখলো সামনে থাকা ব্যক্তিটি রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, লোকটার কেউ নয়, ধ্রুব। ধ্রুব রুবেলকে কাঁধে নিয়ে গাড়িতে তুলে বসিয়ে তার লোককে একটা লোকেশনে রেখে আসতে বলল। ট্রেন চলছে আপন গতিতে। মাত্র 5 মিনিট হলো ট্রেন ছাড়া। হুট করে ট্রেন থেমে গেল। রাহি নিজেও অবাক যে চলন্ত ট্রেন শুরু হয়ে কিভাবে বন্ধ হয়। তখন রাহির মুখ ঢেকে মাথাটা ঢেকে দেখতে যাবে, অমনি কে তাকে হ্যাচকা টান দিয়ে কাঁধে তুলে নিল। রাহি চেঁচামেচি করছে। যখন তার নাকে আতরের স্মেল আসলো তখনই টের পেল সেটা আর কেউ নয়,